এটা এই ধরনের সার্জিক্যাল অপারেশন করতে গেলে যেই পরিস্থিতি বা পরিবেশ, সেটা বাংলাদেশ এখনো পর্যন্ত। আর বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এমন একটা বাহিনী, এখানে কিন্তু একটা যে কোনো বহিঃশত্রু সেটা পাঁচবার চিন্তা করবে এখানে হস্তক্ষেপ করার আগে। কারণ আমাদের তো একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমাদের উই আর সো ওয়ার প্রন। কারণ পৃথিবীর যেখানে সংঘাত আছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কাজ করেছে। সুতরাং সেখানে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বিরুদ্ধে গিয়ে কোনো একটা বহিঃশত্রু কোনো কিছু করার আগে পাঁচবার দশবার চিন্তা করবে। Allegedly attempting to stage a coup in Bangladesh army, Lieutenant General Faizour held several meetings with Pak diplomats. এখন খুব ডিজিএফআই এর নাম হর হামেশা উঠে আসে। তা গুমের সাথে, বিশেষ করে গুম কমিশনের প্রতিবেদন বা গুমের সাথে কথা উঠলেই ডিজিএফআই এর নামটি উঠে আসে। ডিজিএফআই আসলে কাজটা কি? আমরা শুনি রয়ের প্রভাব সেনাবাহিনীতে অনেক বেশি আছে, আসলে কেমন কাজ করে র? তাহলে এটাও বলতে হবে যে তাহলে সিচুয়েশন কি বলকার সাহেবরাই সৃষ্টি করেছিলেন বাংলাদেশে? এই কথাটা বলকার সাহেবকে জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি যদি যে সিচুয়েশনটা ক্রিয়েট করবেন সেটাকে অ্যাচিভ করার জন্য। ভারতীয় মিডিয়া দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে নাকি কু হয়েছে, 5 জন জেনারেল নিহত হয়েছে। তাদের এই যে চিন্তা ভাবনা, তাদের এই প্রচারের কতটুকু সততা রয়েছে, অবশ্যই এটা আলোচনা করেছেন দুজন আলোচক। আলোচনা আসলে বুঝতে পারবেন যে সেনাবাহিনীর ভিতরে আসলে কি হয়েছে। আসলে কথায় আছে যে কিছু ঘটলে কিছু রটে না, হলে রটে না। আসলে যা ঘটেছে সেটা কি? দর্শক, সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের মধ্যে দূরত্ব নিয়েও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এই আলোচনায় পাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এ বিষয়ে ইঙ্গিত পাওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে নজরদারিতে রাখার নির্দেশ দেন, কারণ তিনি সেনাপ্রধানকে অপসারণ করে নিজেই সেই পদে বসার চেষ্টা করছিলেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের প্রতিষ্ঠিত গণমাধ্যম ইন্ডিয়া টুডে। এছাড়াও ভারতীয় নানা গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে রয়েছে নানা আলোচনা। আইএসপিআর এর পক্ষ থেকে যদিও এর প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক দাবি করেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে জড়ালে শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে থাকবে না বাংলাদেশ, এমন সতর্কবার্তার ফলে পরিবর্তন এসেছে বাংলাদেশে। এই বক্তব্যেরও প্রতিবাদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিয়ে এত গুজব কেন? তবে কি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, নাকি আসলেই সেনা অভ্যন্তরে চলছে অস্থিরতা, পাল্টা কুর পরিকল্পনা? গেল 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধানের কঠিন সতর্কবার্তা কিসের ইঙ্গিত? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনাকে আজকে বিশেষভাবে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, কারণ সেনাবাহিনীতে এখন অনেক কিছু, অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই বিষয়গুলো স্পষ্ট হব আপনার কাছে, এবং চলমান কিছু পরিস্থিতি নিয়ে আপনার সাথে কথা বলতে চাইব। শুরুতেই আপনার কাছ থেকে একটু স্পষ্ট হই যে ভারতীয় গণমাধ্যমে নানান রকম খবর দেখা যাচ্ছে। এর মধ্যে একটি খবর নিয়ে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইন্ডিয়া টুডের একটি খবর। ইন্ডিয়া টুডের খবরটিতে বলা হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কুর চেষ্টা হচ্ছে। আমি যদি একটু পড়েই শোনাই দর্শকদের উদ্দেশ্যে, আমি চাচ্ছি একটু এটা দর্শকদের উদ্দেশ্যে বলতে, যে এই ইন্ডিয়া টুডের খবরটিতে বলা হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান পুট আন্ডার সার্ভেলিয়েন্স ওয়াজ অ্যালেজডলি অ্যাটেম্পটিং টু স্টেজ আ কু ইন বাংলাদেশ আর্মি। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর হেল্ড সেভারাল মিটিংস উইথ পাক ডিপ্লোম্যাটস। এবং বলা হচ্ছে যে সেনা প্রধানের বিরুদ্ধে আসলে এরকম একটা অবস্থান নেওয়া হচ্ছে। আসলে এই বিষয়ে কতটা আপনি জানেন? আইএসপিআর এই ভারতীয় গণমাধ্যমের খবরগুলোর প্রতিবাদ করছে, কিন্তু ইন্ডিয়া টুডে, মানে স্পেসিফিক্যালি আমি দেখিনি যে ইন্ডিয়া টুডের বিষয়ে বলছে। ইন্ডিয়া টুডে একটা স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত গণমাধ্যম। আসলে কি ঘটছে বলেন তো? ধন্যবাদ। আপনার প্রশ্নে আসার একটু আগে একটু আমি সময় নিতে চাচ্ছি। এটা মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস। এই মাসে আসলে আমাদের সেনাবাহিনীর যারা লোক, তারা অনেকে জীবন বাজি রেখে এই যে, বা সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, জনতা, তারা নিজের দেশের স্বাধীনতা অর্জনের জন্য এই পলাশ শিমুলের মুহূর্তে, এই বসন্তকালীন সময়ে তারা জীবনের মায়া ত্যাগ করে নিজেদেরকে এই পলাশ শিমুলের রক্তে রঞ্জিত করেছে এবং স্বাধীনতা অর্জন করেছে। তাদের প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করে আপনার প্রশ্নে আসছি। যেই প্রশ্নটা আপনি করেছেন, এটা ভারতীয় বিভিন্ন ব্লগার্স বা বিভিন্ন ইউটিউবার্স যারা আছেন, তারা বেশ জোরসোরে এটার উপরে কিন্তু অনেকগুলো দেখেছি আমি। এবং কোনো কোনো ইউটিউবার তারা একদম নিশ্চিত করে বলেছেন
যে তারা এই যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তাকে অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে আমাদের আমরা যেটা জানি, উনি একেবারে নিয়মিত যথাযথভাবে ওনার অফিসে হাজির করছেন, অফিস করছেন কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে। হুম। সুতরাং এটা যে এখনো পর্যন্ত যদি কোনো কিছু তারা যদি এটা প্রচার করতে চায়, সেটা যদি একবার বাস্তবের সাথে সম্পর্কহীন হয়, যেটা অনুমান নির্ভর, ধরেন এটা হতে পারে, আমরা বলতে পারি যে এটা কালকে ভূকম্পন হতে পারে, এটা অনুমান নির্ভর যদি হয়, এবং সেটা যদি না হয়, তখন কিন্তু তথ্যের এবং সেই সংবাদের আর ইয়াটা থাকে না, তার গুরুত্বটা থাকে না, বা সেটা ফলস হিসেবে মানুষের কাছে চলে আসে। তো সুতরাং এটা বাংলাদেশ সামরিক বাহিনী বা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে যে জিনিসগুলো আসছে, আমি সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে, যেমন আমি আজকেও গলফ ক্লাবে গিয়েছি, খেলাধুলা করেছি অনেক, আমার যারা অফিসাররা আছে তাদের সাথে। এখানে অস্বাভাবিক কোনো পরিস্থিতি বা এই ধরনের একটা ঘটনা ঘটলে এটা সবসময় সচরাচর কানাঘুষা হয়। এখানে এই লিঙ্কটা আমিও দেখেছি ইন্ডিয়ান টুডের। সেখানে বলা হয়েছে সার্ভেলেন্সের কথা। সার্ভেলেন্স তো সব সিনিয়র অফিসাররা কিন্তু, এটা স্বাভাবিক, যে কোনো দেশে সার্ভেলেন্সে থাকতে পারে, এবং আমাদের চলমান যে পরিস্থিতি এখানে কিন্তু সেটা অস্বাভাবিক নয় সার্ভেলেন্সে থাকা। কারণ চলমান পরিস্থিতিটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, সেই সরকার সামরিক আহ আহ, বাহিনী দ্বারা সমর্থিত এখন বর্তমান পর্যন্ত যেটা। এবং আমি বোধহয় আপনার অনুষ্ঠানে একবার বলেছিলাম যে এখানে সবচেয়ে বড় টেস্ট হবে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে হাউ দে আর ব্যালেন্সিং উইথ দ্য মিলিটারি। তো এরকম একটা পরিস্থিতি, এরকম গুজব চলতে পারে, এটা এখনো পর্যন্ত গুজবের পর্যায়ে আছে, জি। এটা কিন্তু সত্য নয় এ পর্যন্ত। জি, এখনো পর্যন্ত গুজবের পর্যায়ে আছে, কিন্তু তার সাথে মানে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তার বিরুদ্ধে যেই বিষয়গুলো বলা হচ্ছে যে জামাত নেতাদের সাথে তার সম্পৃক্ততা বা পাকিস্তানি কূটনীতিকদের সাথে সম্প্রতি আইএসআই চিফ গিয়েছেন, তার সাথে বৈঠক হয়েছে, এরকম খবর, এরকম গুঞ্জনও আছে। এই বিষয়গুলো সত্যতা কি জানা গেছে, বা এই বিষয় নিয়ে আলোচনা আছে? না, এটা এটা আমাদের আমাদের পত্রপত্রিকায়ও কিছু কিছু যেগুলো ধরেন, বিশেষ করে ইউটিউবের বিভিন্ন চ্যানেল আছে, সেখানে অনেকেই আলোচনা এনেছে, বা মূলধারার যে পত্রপত্রিকা আছে সেখানে কিন্তু এই ধরনের খবরাখবর বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়নি। যারা মূলধারার বা প্রতিষ্ঠিত যে পত্রপত্রিকা আছে তাদের থেকে কিন্তু এই বিষয়টা আসে নাই। বরং দেখা যাচ্ছে আইএসপিআর এটাকে জোরালোভাবে এটাকে অস্বীকার করে যাচ্ছে, প্রতিবাদ করে যাচ্ছে। এটা এক ধরনের গুজব বলে তারা উড়িয়ে এসপিআর বলে যাচ্ছে। তো সুতরাং আমাদের এখানে বিভিন্ন ইয়েতে এই যে ফয়জুর রহমানকে নিয়ে ইউটিউবে অনেক ধরনের কথাবার্তা ছড়ানো হয়েছে, বলা হুম। হয়েছে। যে প্রশ্নটা আপনি যেটা করেছেন সেই বিষয় সংক্রান্ত বিষয় নিয়েও কথাবার্তা উঠেছে। বাট এটা যতক্ষণ পর্যন্ত, যেহেতু সামরিক বাহিনী একটা ডিসিপ্লিন, একটা বিধিবদ্ধ একটা সংস্থা, সেখানে কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার আগে সেটা স্টাবলিশ হতে হবে। স্টাবলিশ করার জন্য ওখানে নিয়ম আছে, সামরিক বাহিনীর কিছু নিয়ম আছে, মিলিটারি অ্যাক্ট যেটা আছে, রুলস রেগুলেশন যেটা অ্যাক্টের হচ্ছে, কারো বিরুদ্ধে এরকম অভিযোগ যদি উত্থাপিত হয় তখন সেটা কোর্ট অফ ইনকোয়ারি হয় একটা। কোর্ট অফ ইনকোয়ারি না হওয়া পর্যন্ত, যখন কোর্ট অফ ইনকোয়ারি হবে তাইলে বোঝা যাবে যে এটার সত্যাসত্য বিচার করার জন্য কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে। তো এখনো পর্যন্ত সেরকম কোর্ট অফ ইনকোয়ারি কিন্তু হয় না। কোর্ট অফ ইনকোয়ারি হলেই তখন সেটাকে প্রমাণ করার জন্য, মানে সবাই জেনে যায় যে এটা একটা অভিযোগ আছে, অভিযোগটা প্রমাণ করার জন্য কোর্ট অফ ইনকোয়ারি। সো এই পর্যন্ত সামরিক নিয়ম অনুযায়ী কোনো ধরনের কোর্ট অফ ইনকোয়ারি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের বিরুদ্ধে বা আহ্বান করা হয়েছে বা কনভেন করা হয়েছে, সেরকম কিন্তু কোনো খবরাখবর এখনো পর্যন্ত নাই। কিন্তু আসলে কেন মানে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এরকম একাধিক গণমাধ্যমে তার বিরুদ্ধে বলা হচ্ছে, কেন এই গুঞ্জনগুলো বা গুজবগুলো ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে কোনো ধারণা করতে পারে? এটা হয়তো তাদের মধ্যে এটা দুটা জিনিস হতে পারে। ব্যাস্টেড গ্রুপ, এটা হচ্ছে একটা সামরিক বাহিনীর মধ্যে কেউ যদি ধরেন বিভক্তির মাধ্যমে তাদের কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, বা কোনো এখানে যারা ব্যাস্টেড গ্রুপ, অনেকগুলো কিন্তু এখন পক্ষ, বাংলাদেশের রাজনীতিতে এখন পক্ষ আছে। কেউ ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে, কেউ ইন্টারিম গভর্নমেন্টের এখন নির্বাচন নিয়ে তালবাহানার ব্যাপারে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলছে, বা কেউ বলছে যে একসাথে দুটা নির্বাচনের প্রশ্ন উঠছে, বা এখানে ধরেন আরো রাজনৈতিক যেই যারা পক্ষ আছে, ভেস্টেড গ্রুপ যারা আছে, বা
স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটা বিভক্তি আছে। তারা যদি কোনো পক্ষ এটার মধ্যে গুজব ছড়িয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা বিভক্তি নিয়ে আসতে পারে, এরা যদি মনে করে যে এই বিভক্তির মাধ্যমে তারা লাভবান হবে বা কোনো কিছু করে লাভবান হবে, সেরকম যদি পক্ষ এটাকে গুজব ছড়িয়ে যদি লাভবান হতে চায় বা সত্যি সত্যি ঘটনাটা ঘটিয়ে দিতে পারে, তাহলে হয়তো তারা তাদের উদ্দেশ্য সফল হবে এটা মনে করে হয়তো এই ধরনের অপতৎপরতা চালাচ্ছে। সেনাবাহিনী কি কোনো ভালনারেবল অবস্থায় আছে, বা ভেতরে কোনো খুব অস্বস্তির কিছু জায়গা আছে? মানে আপনি বলছেন অনেকগুলো পক্ষ আছে, আসলে কোনো অস্বস্তি বা কোনো টেনশন কাজ করছে কি সেনাবাহিনীর ভেতরে এই মুহূর্তে? এটা পক্ষগুলির কথা বলছি, সেনাবাহিনীর মধ্যে পক্ষটা বলছি আমি রাজনৈতিক পক্ষগুলো। রাজনৈতিক যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে কারো অ্যাটাচমেন্ট বেশি, কারো ডিটাচমেন্ট, কারো দূরে আছে, কাউকে একদম ডাকাডাকি হচ্ছে না, কাউকে একদম বাইরে রাখা হচ্ছে। সেখানে সাম্প্রতিককালে সেনাপ্রধানের যে বক্তব্য, সেখানে যদি আপনি আসেন তাহলে আমি ওটা ডিটেল আলোচনা করব তখন। হুম। কারণ এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হয়তো অনেকের অস্বস্তির কারণ হয়েছে। তারা হয়তো সেনাপ্রধানের বিপক্ষে গিয়ে গুজব ছড়াতে পারে তাদের উদ্দেশ্য স্বার্থ, তাদের উদ্দেশ্য যেটা সেটাকে মানে হাসিল করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের গুজব ছড়িয়ে তারা যদি তাদের উদ্দেশ্যে সফল হতে পারে, তাহলে সেটা হয়তো তারা করতে পারে। এটা কিন্তু সেনাপ্রধানও হয়তো বা সেনাবাহিনীতে অস্বস্তি, সেটা কিন্তু প্রকাশ্য হয় না। সেনাবাহিনীর কোনো যদি অস্বস্তি থাকেও সেটা প্রকাশ করার কোনো সুযোগ নাই। এটা রাজনৈতিক দল নয় যে এখানে স্লোগান দেবে কেউ যে মানি না, মানবো না, বা করবো না, এই করবো না, সে করবো না। ইজ এ ভেরি স্ট্রিক্টলি রেগুলেটেড বডি। এখানে কিন্তু সেই সুযোগটা খুবই কম। সেটা এজন্য আপনি আঁচ করার এটা বহুত মুশকিল যে অস্বস্তি আছে কিনা অস্বস্তির। এবং আমার মনে হয় এ পর্যন্ত জেনারেল ওয়াকার এককভাবে যে দৃঢ় নেতৃত্ব তার প্রতিষ্ঠিত, সেটাতে অস্বস্তির এখনো পর্যন্ত তেমন কোনো কারণ এখনো নাই। জি। আহ, আমরা আরও একটা বিষয় দেখছি, মানে ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন বা গুজব যাই বলি না কেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমরা দেখলাম যে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক, তিনি বিবিসিকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে তিনি সতর্ক করেছেন এগুলোর মধ্যে জড়িত হলে শান্তিরক্ষী মিশনে পাঠানো দেশ হিসেবে নাও থাকতে পারে, এমন সতর্কতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, এবং যার ফলশ্রুতিতেই পরিবর্তন দেখা গেছে। এই খবরটিও আইএসপিআর জানিয়েছে যে এইটিরও একটা প্রতিবাদ করেছে আইএসপিআর। মানে এরকম কি কোনো বিষয় আছে, আসলে কি ভূমিকা আপনার কাছে সেটাও একটু জানতে চাই। মানে জাতিসংঘের থেকে এরকম একটা অভিযোগ বা এরকম একটা বিষয় কেন উত্থাপন করা হলো, কেন ভলকার তুর্ক কেমন বললেন? সেনাবাহিনী কি সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আহ, তৎকালীন সরকারের সাথে বিট্রে করেছে, জনগণের পক্ষে কাজ করেছে, নাকি আসলে যেটা সুবিধা সেনাবাহিনীর স্বার্থে যেটা ভালো সেই সেই কাজটা করেছে? আপনি এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম ভলকার তুর্ক সাহেবের কথা বলি। উনি তো একেবারে জাতিসংঘের ওখান থেকে উনি অনেক উচ্চ কণ্ঠে সেই কথাগুলি বলার চেষ্টা করেছেন যে তার একটা ক্রেডিট নেওয়ার জন্য। আসলে ভলকার তুর্কদের ক্রেডিবিলিটি কতটুকু সেটা আমরা যখন গাজার দিকে দেখি তখন বুঝি। মায়ানমারের দিকে দেখি 10 থেকে 12 লক্ষ লোক এখন পড়ে আছে, ভলকার তুর্করা সেখানে কিচ্ছুই করতে পারে নাই। হ্যাঁ, বাংলাদেশে ঘুরে যায় এবং খুব এখানে আমাদের এখানে দেখায় যে তাদের কর্তৃত্ব। এটা আইএসপির যে কথাটা বলেছে সেটা কিন্তু অনেকটা আমি বলবো যে এটা একটা সেনাবাহিনী থেকে সাথে সরাসরি কোনো একটা বিদেশি বা জাতিসংঘের সরাসরি যোগাযোগ করার স্কোপ কম। সেটা তো অস্বীকার তারা করেছে, বলেছে যে এই ধরনের হলেও সেটা সরকারের সাথে হতে পারে, তৎকালীন সরকারকে সাবধান করতে পারে যে তোমরা যদি সেনাবাহিনীকে এখানে টেনে আনো তাহলে তোমাদের যে ইউএন মিশন আছে সেটাকে আমরা এফেক্টেড, ইজ গোয়িং টু বি এফেক্টেড, এই ধরনের কথাবার্তা বলতে পারে। বাট সেনাবাহিনীকে সরাসরি এই ধরনের সতর্ক করার সুযোগটা খুব বেশি ভলকার তুর্কের সাহেবের আছে। সেটা এটা করলে বেশিরভাগ আছে জাতিসংঘে একটা ডিপার্টমেন্ট আছে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের যে পিস কিপিং মিশনের জন্য একটা আন্ডার সেক্রেটারির নেতৃত্বে একটা দপ্তরেই আছে সেখানে। সেখান থেকে হয়তো কোনো ধরনের সিগন্যাল, ওখানে আমাদের এক অফিসারও আছে একজন নিউ ইয়র্কে বসে, সে জাতিসংঘ মিশনটা দেখে, একজন কর্নেল অবলিক ব্রিগেডিয়ার লেভেলের একজন থাকে, তার মাধ্যমে হয়তো সেই ধরনের কোনো কথাবার্তা ভলকার তুর্ক সাহেব বলতে পারেন নাই। উনি এখন হয়তো উনার ক্রেডিট নেওয়ার জন্য হয়তো কোনোখানে হয়তো গল্প সল্প করেছেন কিনা সেটাকে এরা তো এটা পুরোপুরি আইএসপিআর যেটা বলেছে যে এটা কিন্তু আমার এখানে মনে হয় একটা জিনিস, সেটা হচ্ছে রেফারেন্স হিসেবে আমি বলতে পারি
যখন ক্যাপিটাল হিল আক্রান্ত হয়েছিল, তখন কিন্তু ইয়ে ছিল, আপনার মিলি জয়েন্ট চিফ অফ স্টাফ ছিলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। সেখানে যখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ফোন করেছিল, একটা কথা সে বলেছিল যে এখানে যে আই হ্যাভ টেকেন ওথ, আমি যে শপথ গ্রহণ করেছি সেটা কোনো প্রেসিডেন্টের বা ব্যক্তির নামে করি নাই, আমি সংবিধানের নামে শপথ করেছি। সুতরাং হয়তো জেনারেল ওয়াকারের মনেও সেই ধরনের কোনো কিছু তখন উকি দিয়েছে যে দেশের কনস্টিটিউশনের কে প্রতি কনস্টিটিউশনের প্রতি শপথ গ্রহণ তার কোনো ব্যক্তির শপথ গ্রহণ নয়, ব্যক্তির কাছে শপথবদ্ধ নয়, যার জন্য হয়তো এক ধরনের সিদ্ধান্ত সেদিন সে গ্রহণ করেছিল, উনি গ্রহণ করেছিলেন। তো এখানে বলকার সাহেব এখন সেটাকে যদি তার কৃতিত্ব নিতে চান যে আমাদের হুমকি দমকি দিয়ে খুব একটা বেশি কিছু করে ফেলেছেন, সেটা আমার মনে হয় না। এটা তৃতীয় বিশ্ব দেশ হিসেবে ওরা আমাদেরকে নিয়ে এইসব কথাবার্তা বলতেই পারে, বাট এটা আমার মনে হয় না এটা জাস্টিফাইড। বলকার সাহেব খুব একটা বেশি কিছু করতে পেরেছিলেন, এটা পরিস্থিতির উপরে ভিত্তি করেই। তাহলে সেটা যদি হয় তাহলে এটাও বলতে হবে যে তাহলে সিচুয়েশন কি বলকার সাহেবরাই সৃষ্টি করেছিলেন বাংলাদেশে? এই কথাটা বলকার সাহেবকে জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি যদি যে সিচুয়েশনটা ক্রিয়েট করবেন সেটাকে অ্যাচিভ করার জন্য, সেটা অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আপনি যখন সেখানে মরিয়া হবেন তখন এই ধরনের কথাবার্তা বলতে পারেন। দ্যাট মিনস বলকার কি বাংলাদেশের সিচুয়েশনকে অ্যাগ্রাভেট করেছেন এবং সেখানে তাকে সে অ্যাচিভ করার জন্য সেই কাণ্ডটা করেছেন? এটাও তো প্রশ্ন করতে পারি আমরা বলকারকে। জি। আহ, আপনি তার ক্রেডিবিলিটির কথা প্রশ্ন করছেন, মানে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিয়েছে, যেখানে বলছে যে প্রায় 1400 মানুষ, বা আনুমানিক একটা সংখ্যা বলছে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ সিনিয়র নেতা বা মন্ত্রীদেরকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হচ্ছে। এই প্রতিবেদনটি আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে এবং তারা এটিকে পক্ষপাত দুষ্ট হিসাবে বলছে। মানে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ তুলছে জাতিসংঘ হাই কমিশনার, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক, এবং সেনাবাহিনী সেটাকে প্রত্যাখ্যান করছে বা প্রতিবাদ করছে, তখন কি আসলে তাদের, আপনি যেটি বলছিলেন তাদের ক্রেডিবিলিটি, তাহলে কি আওয়ামী লীগ এখান থেকে একটা বেনিফিট পায় যে আসলেই তাদের ক্রেডিবিলিটি নিয়ে কোনো ক্রাইসিস আছে বা ক্রেডিবিলিটির সংকট আছে, বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে? হ্যাঁ, ক্রাইসিস আছে। সেটা হচ্ছে যেমন তাদের যে সংখ্যার কথা বলেছে, সেটা সরকারি সংখ্যার সাথে গরমিল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রতিবেদনে তারা এই যে পুলিশ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে ব্যাপকভাবে, সেটার ব্যাপারে তারা উচ্চবাচ্য করেনি। সেখানে ইন্ডেমনিটি যেটা ডিক্লেয়ার করা হয়েছে তাদের 5ই আগস্টের পর থেকে যে ইন্ডেমনিটি ডিক্লেয়ার করা হয়েছে, সেগুলি নিয়ে কোনো মানবাধিকারের মানে বিঘ্ন হওয়ার কথা বলে নাই, সেগুলি তদন্তের ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য হয়নি। সুতরাং এখানে বলকার তুর্কদের, এবং এটা এত দ্রুত তারা এই প্রতিবেদনটা উপস্থাপন করেছেন, সেটা যেমন যেমন চট্টগ্রামে, যদি আমি আমি তো চট্টগ্রামেই থাকি বেশি করে, ধরেন চট্টগ্রামে অন্তত সব মানুষের সাথে, সচেতন মানুষদের সাথে আমরা সম্পর্কিত। তো সেখানে যদি এই তদন্তের যদি বিস্তৃত তদন্ত যদি হতো, কাদের মাধ্যমে হচ্ছে, কি তদন্ত হচ্ছে, কোথায় কি হলো, এগুলি তুর্করা এখন মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা তৈরি করা প্রতিবেদন উনি উপস্থাপন করে দিলেন খুব দ্রুততার সাথে। তো তাহলে সেখানে যদি সেটা বস্তুনিষ্ঠ হতো, সেখানে তাহলে এই যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়গুলো আসতো, ইন্ডেমনিটি কেন ঘোষণা করতে হবে সেখানে, সেই জিনিসগুলো আসতো। এই যে হাজার হাজার অস্ত্র লুট হয়ে গেছে, গোলা বারুদ কয়েক লক্ষাধিক গোলাগুলি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি সরকারি হিসাব অনুযায়ী, কয়েক হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেই সংক্রান্ত এখানে রিপোর্টের মধ্যে তেমন কোনো কিছু উল্লেখ নাই। তো এইগুলির মধ্যে যতটুকু প্রকাশিত হয়েছে তার কথা বলছি। এখন যদি ওরা আরো পরে আরো যদি সাপ্লিমেন্টারি কোনো রিপোর্ট উপস্থিত করে, সেটা ডিফারেন্ট থিং। আমরা যেটা যতটুকু পত্রপত্রিকায় দেখেছি সেই অনুযায়ী বলকার তুর্কের যে প্রতিবেদন, সেটা খুব যে একেবারেই বস্তুনিষ্ঠ বা নিরপেক্ষ সেটা বলা যাবে না। এখান থেকে আপনি যেটা বলছেন, ডেফিনেটলি আওয়ামী লীগ একটা সুযোগ নেওয়ার চেষ্টায় থাকবে তারা, যদিও প্রত্যাখ্যান করেছে, বা একই সাথে তারা একটা এখানে সুযোগ নেওয়ার সুযোগও পাবে। জি। কিন্তু মানে এটি যে কেন জাতিসংঘ এরকম পক্ষপাত দুষ্ট আচরণ করবে, তাদের কি উদ্দেশ্য থাকতে পারে? হ্যাঁ, দেখুন, জাতিসংঘের সবগুলি সংস্থা সবসময় যে নিরপেক্ষ ভূমিকা পালন করে, যেমন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গাদের, আমি তো এদের সাথে জড়িত ছিলাম, রোহিঙ্গাদের যখন এটা তারা আগে থেকে জানতো, এবং তাদের একটা রিপোর্টও আছে এটার উপরে, তারা জানতো, বাট তারা দে হ্যাভ নট অ্যালার্ম দ্য পার্টিস, যে এটা জেনেও তারা এটা চাপা দিয়েছে। জাতিসংঘ এটার উপর আবার তদন্ত করেছে যে চাপা কেন দেওয়া হয়েছিল, কিন্তু যারা চাপা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে জাতিসংঘ, নিতে পেরেছে সেটা কিন্তু দেখি নাই আমরা। যেমন আমি আপনাকে বলি, জাতিসংঘের সৈন্য ছিল সেভেরেনিস্কাতে, কি হলো? জাতীয় পিস কিপার ছিল,
সব ওখানে যারা সার্ব বসনিয়ান মুসলিম ছিল তাদেরকে নিরাপদ অঞ্চলে নিয়ে গেল তারা, সেখানেই সবাইকে হত্যাকাণ্ডের শিকারে পরিণত করলো। একইভাবে আমি তো আই ওয়াজ ফিজিক্যালি আই ওয়েন্ট দেয়ার। আপনি যখন আফ্রিকাতে এই যে আপনার গণহত্যাটা, আপনি সেখানে যেই পরিমাণে 1 মাসে 10 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, এবং জাতিসংঘের শান্তিরক্ষীর উপস্থিতিতে, ফরাসি শান্তিরক্ষীরা ছিল সেখানে। জাতিসংঘ কি করেছে সেখানে? নিস্তব্ধ, নীরব, শুধু ভূমিকা পালন করেছে সেটাকে দুঃখ প্রকাশ করার মধ্যেই সে 10 লক্ষ মানুষের জীবন। এই যে রোহিঙ্গাদের এখানে বিতরণ করার ব্যাপারে, সাবরিস্কার ব্যাপারে জাতিসংঘের ভূমিকা আমরা দেখছি। তো সেজন্য জাতিসংঘ সবসময় যে একেবারে একটা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ থেকে সবসময় কাজ করে যাচ্ছে সেটা কিন্তু নয়। এটা এখন সময় আসছে, যেমন জাতিসংঘের ইসরায়েলি প্রাইম মিনিস্টার জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে আনওয়ান্টেড করে দিয়েছে তার দেশে, বলছে হি ইজ নট উইল নট বি অ্যালাউড টু ভিজিট আওয়ার কান্ট্রি। সো জাতিসংঘ সেখানে কি কি ভূমিকা পালন করতে পেরেছে? এই জন্য জাতিসংঘ যে একেবারে ধ্রুব সত্য নিয়ে সবসময় কাজ করতে পারে, তারা যে বায়াসড হয় না, তারা যে পক্ষভুক্ত হতে পারে না, এমন কিন্তু নয়। জি, স্পষ্ট। জনাব ইমদাদুল ইসলাম, গণ অভ্যুত্থানের শেষ দিকে এসে, মানে আমরা তো ওই কথাটি শুরু করলাম, শেষ দিকে এসে দেখলাম সাবেক সেনা কর্মকর্তারাও তারা এই অভ্যুত্থানের পক্ষে তাদের অবস্থান জানিয়েছেন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তিনিও কথা বলেছেন পক্ষ, মানে তিনি গণ অভ্যুত্থানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন। এইগুলো কি সব প্রণোদিত ছিল? এর মধ্যে কি কোনো বিষয় ছিল নাকি এগুলো স্বপ্রণোদিতভাবেই এসেছে? অনেকগুলো জিনিস আছে যে আমি আপনাকে বলি। ইংরেজিতে একটা কথা আছে, দে আর দ্য পিপল উইথ দ্য উইন। অনেক সময় যখন তারা সত্যি সত্যি যদি অন্তর থেকে একটা ধরনের একটা সংগঠিত হওয়া বা তার প্রকাশ দেওয়া, আমার পক্ষভুক্ত হওয়া, এটা অনেকেই হয়তো মনে করেছে এখন তো সবকিছু অদল বদল হয়ে যাচ্ছে, একটা বাতাস পেয়েছি, বা বিভিন্ন কর্নার থেকে বা কোয়ার্টার থেকে এই ধরনের যখন, তখন আমি হয়তো আমার আমার কোন দিকে যাব সেটা সিদ্ধান্ত নিতে পারি। এখন এটা তাদের ব্যাপার, তারা নিজেরা। এখন ধরেন অনেক কথা এখন আসছে, শুধু ইকবাল করিম না, এখানে জেনারেল নুরুদ্দিন এক্স চিফ, উনি ওখানে এসছেন, আরো সিনিয়র অফিসাররা তখন আসছেন। আমাদের একটা প্রতিষ্ঠান আছে রাওয়া, রিটায়ার্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেখানে গিয়ে তারা সবাই মিলে অনুষ্ঠান করেছে। ইভেন কি এটা একেবারেই নেভার হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তারা কেউ কেউ আবার মিছিল অর্গানাইজ করেছে, প্রসেশনে আসছে। তো এটা কখনো হয় নাই যে সাবেক সেনা কর্মকর্তারা কখনো মিছিল টিছিল নিয়ে বের হওয়া, এটা করা। বিকজ আপনি সবসময় একটা গ্যারিসন জীবনযাপন করা, সেখানে থাকা, একটা ডিসিপ্লিন লাইফ লিড করা, তার মধ্যে থেকে হঠাৎ করে রাজনীতিবিদদের মতো রাজনীতি রাস্তায় নামা, এটা কিন্তু অনেকটা আশ্চর্যের বিষয় ছিল। বাট এটা হয়তো অনেকেই স্বপ্রণোদিত হয়েছে, আবার অনেকেই হয়তো দেখেছে হাওয়ার সাথে তাল মিলানো, বৃষ্টি যেদিক থেকে আসে সেদিকে ছাতা ধরি, এরকম টাইপের হতে পারে। আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের মতো আচরণ, তা আমরা জানতে পারছি যে সাবেক সেনা কর্মকর্তারা একটি রাজনৈতিক দলও গঠন করার একটা প্রক্রিয়া আছে। সম্ভবত 26শে মার্চ তারা আত্মপ্রকাশ করবেন। ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের নেতৃত্বে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই সম্পর্কে কি মতামত কিংবা কি মূল্যায়ন আপনার? এটা ওখানে যাদের নাম আছে তাদের মধ্যে কয়েকজন তারা দে হ্যাভ রিপিউটেড, তারা বলছে যে এটা আমি সম্পৃক্ত নই। বাট এটা যখন একটা রটে, তার কিছু তো বটেই, তারা হয়তো করতে পারে। এখন ধরেন বাংলাদেশের যে অবস্থা, সেখানে হয়তো একটা দল, কেউ কেউ মনে করতে পারে যে সামরিক বাহিনীর একটা অবস্থান বা মানুষের কাছে, মানুষ এখন মনে করে যে শেষ আশ্রয়স্থলের মতো। কারণ এখন মানুষ আপনি এখন বর্তমান চলমান পরিস্থিতিতে মানুষ ধর্ষণের শিকার পরিণত হচ্ছে, মেয়েরা তাদের জীবন এখন অনেকটা অনিরাপদ হয়ে গেছে, চিন্তায় শিকার হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে, অস্থিরতার শিকার হচ্ছে, পুলিশ অ্যাক্টিভ নয়। সেখানে এই ধরনের পরিস্থিতিতে হয়তো মানুষ মনে করবে যে সামরিক কর্মকর্তারা হয়তো দল গঠন করলে মানুষ সেদিকে ঝুঁকবে, হয়তো এই ধরনের মানসিকতা থেকে হয়তো কেউ। আর এটা তো যখন রিটায়ারমেন্টে চলে গেছেন, তখন এভরি ওয়ান হ্যাভিং হিজ ওন রাইটস টু অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, বা যদি করে সেটা। বাট এখনো পর্যন্ত সেরকম, যেমন ধরেন একটা পার্টি করতে গেলে তাদের অনেক কন্ট্যাক্ট লাগে বিভিন্ন, যেমন ধরেন ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান, আমি যেটা বলি, চট্টগ্রামে ধরেন বেশ কিছু অবসরপ্রাপ্ত সামরিক অফিসার তো আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। এখনো পর্যন্ত তাদের কাউকে কেউ অ্যাপ্রোচ করেছে বা কেউ দলে যাওয়ার কথা বা বলার কথা, এই ধরনের কিন্তু
শুনি। তবে হ্যাঁ, জেনারেল ইকবাল করিমকে সামনে রেখে জেনারেল ইকবাল করিম কিন্তু অনেকগুলো আবার পোস্টও দিয়েছেন বিভিন্ন তার ভেরিফাইড ফেসবুকে। সেখানে বিভিন্ন বিপ্লব হাতছাড়া হয়েছে বা কিভাবে হলো এসব কথাবার্তা উনি বলেছেন। তো এগুলোর থেকে হয়তো মানুষ এক ধরনের আঁচ করতে পারে, বোধহয় তারা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন দিকে যাচ্ছে। বাট সেখানে জিনাকে একজন ব্যক্তির নাম আমি দেখেছি, তিনাকে আমার বিশ্বাস হচ্ছে না যে ইকবাল করিম যে, যেমন আমি ওখানে ওনার নামটা এই মুহূর্তে আমার, লেফটেন্যান্ট জেনারেল হাসান আহ, নাম দেখেছি ধরেন। উনি আবার বিএনপির এখানে কিন্তু এই যে এক সময়ে খুব আলোচিত বা সমালোচিত হয়েছিলেন যে যে বাইডেনের উপদেষ্টাকে নিয়ে বিএনপির সদর দপ্তরে হাজির করেছিলেন সংবাদ সম্মেলনে। ভুয়া উপদেষ্টা। তো ওই সেই তো উনি ওই আবার উনাকে দেখলাম যে ওই দলের মধ্যে একদম অনেকটা সামনের কাতারে। তো এগুলো এখনো পর্যন্ত অনেকটা কারো কাছে মনে হচ্ছে এটা একটা উপহাসের জিনিস হচ্ছে কিনা। আবার কেউ মনে করবে যে এদিকে একবার আমি এই দলে আবার ওই দলে, ওই দলে কি হলো, এত কিছু করলাম, প্রধান ইয়েকে নিয়ে আসলাম, অ্যাডভাইজারকে নিয়ে আসলাম, তাকে দিয়ে সংবাদ সম্মেলন করাচ্ছি, আবার এদিকে। তো এই জন্য এগুলো আপনি যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ দল করতে পারে, অনেক দল হচ্ছে না এখন, দেখবেন নতুন নতুন দল বিভিন্ন জন অ্যাপ্লাই করছে। এখন ভোটের বাজারে আসলে তখন না মানুষ, সাধারণ মানুষ বিচার বিশ্লেষণ করবে, তখন বোঝা যাবে যে কার কত কি আছে না আছে আর কি। জি, আপনি বলছিলেন যে বর্তমানে যে অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণের কথা। একটু সেনা প্রধানের বক্তব্যের জায়গায় আসি। 5ই আগস্ট তিনি বলেছিলেন, আমি সব দায়িত্ব নিচ্ছি, আমার প্রতি আস্থা রাখুন, এরকম একটা আহ্বান তিনি জানিয়েছিলেন। আহ, কিন্তু তারপর আমরা আসলে এই অবস্থা, 7 মাস পরে এসে তিনিই বলছেন আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস। তিনি একরকম এটাতে একরকম বিরক্তি প্রকাশ করছেন কিনা সেটিও একটু আপনি ব্যাখ্যা করবেন। এবং এই 7 মাসে আসলে তিনি দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব তিনি পালনে ব্যর্থ হলেন, দায়িত্ব পালন করতে চাইলেনই না, নাকি আসলে তাকে দায়িত্ব পালন করতে দেয়া হলো না? বিষয়টা কেমন? আসলে তো আমরা দেখছি আপনি যে প্রেক্ষাপটের কথা বললেন সেটি তো বাস্তবতা, সেনাপ্রধানও স্বীকার করছেন সেটি। উনি 5ই আগস্টের পরে 25শে ফেব্রুয়ারি এসে ওনার বক্তব্যটা, যেটা এখন কথা বলছেন, যেখানে আপনি বলেছেন বিরক্তি প্রকাশ বা সাবধান করে দেওয়া, ওখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু উনি সামনে নিয়ে আসছেন। এবং সেগুলো সেদিন আমার মনে হয়েছে হি ওয়াজ টকিং উইথ অথরিটি। সেদিন সেই কথাটা আমি কারণ আমি ইয়ের টেলিভিশন বা ইউটিউবের কারণ মাধ্যমে আমি বক্তব্যটা বেশ কয়েকবার আমার শোনার সুযোগ হয়েছে। অ্যাজ আই ওয়াজ বিলঙ্গিং উইথ দ্য সেম ধরেন অর্গানাইজেশন, তো সেই অর্গানাইজেশন প্রধান যখন বক্তব্য রাখে সেটাকে খুব মনোযোগ দিয়ে বারবার শোনার আমার একটা আগ্রহ ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমি এটা শুনেছি। উনি এখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে আসছেন যেগুলো আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যদিও উনি বক্তব্যটা দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিডিআর এর হত্যাকাণ্ড দিবস উপলক্ষে, সেদিন বিডিআর হত্যাকাণ্ডের উপলক্ষে উনি খুব স্পষ্টভাবে, যেমন সেনা প্রধান যখন বলেন ফুল স্টপ, নো বাট, নো ইফ। ইফ অর বাট, ইফ অর বাট, তার মানে হচ্ছে সেখানে নো আঙ্কি, এই লাস্ট ওয়ার্ড। আপনি যেমন বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে যখন বলতে গিয়েছেন উনি, আমি অন্যগুলো আসছি, সেখানে আহ, উনি বলেছেন যে বিডিআর এর সৈনিকরা এই হত্যাকাণ্ডে জড়িত, সেনাবাহিনীর কেউ জড়িত ছিল না। এখানে আর কোনো এটা নিয়ে কোনো ইফ বাট কোনো কিছু নাই। এটা যদি করতে যান তাহলে সেখানে কি হবে, এতদিনের দীর্ঘ যে বিচার প্রক্রিয়া সেটা ব্যাহত হবে, বিচার যেটা হচ্ছে। বা একই সাথে উনি বলেছেন যে কমিটি, স্বাধীন একটা কমিটি করা দেওয়া হয়েছে, সেখানে কোনো অন্য বাইরের কোনো পক্ষ বা কোনো বিদেশি শক্তি কেউ জড়িত আছে কিনা সেটা পেলে সেটা আপনারা জানতে পারবেন। একই সাথে উনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে উনি বিরক্ত প্রকাশ করেছেন এবং এটা স্পষ্ট ছিল ওনার দৈহিক যে ভাষা থেকে। আর যেটা উনি বলেছেন যেটা সেটা খুব সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা যেমন বলেছেন যে সেটা হচ্ছে যে কতগুলি অর্গানাইজেশনের ব্যাপারে কিন্তু যথেষ্ট অপপ্রচার চলছিল, এই আয়নাগরের নাম দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে, সেখানে ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন অর্গানাইজেশন, সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে বিশেষ করে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি বিভিন্ন কর্নার থেকে আসছিল। উনি বলেছেন যে কেউ যদি দোষী থাকে তার বিচার হবে, কিন্তু আপনারা অর্গানাইজেশনের ব্যাপারে কোনো ধরনের বক্তব্য দিয়ে তাদের খাটো করার চেষ্টা করবেন না। এদের পরিশ্রম, এদের অনেক কিছুর কারণেই
দীর্ঘদিন থেকে এই জাতিকে তারা আমরা এই করে রেখেছি, এটা এটা একদম স্পষ্ট করেছেন। তারপরে যিনি আসছেন সেটা হচ্ছে কাদা চোরাচুরি, যেটাকে সাবধান করেছেন। উনি বলছেন আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, পরে আমাকে দোষারোপ করতে পারবেন না। এটা থেকে এক ধরনের কঠোর একটা সাবধান মানিয়ে আমার মনে হয় এটাতে আছে। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোড়াছুড়ি। উনি বলছেন আপনারা কাদা ছোড়াছুড়ি, রাজনৈতিক দলের নাম না বলে কাদা ছোড়াছুড়ির মধ্যে যদি লিপ্ত থাকেন, সেটা এক সময় এটা যদি বন্ধ না করেন, তাহলে এটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি করবে। এটা আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনারা এটা থেকে বিরত হন। এটা যদি না করেন, পরে আমাকে দোষারোপ করতে পারবেন না। এটার মধ্যে বিভিন্ন ধরনের, আপনি এটাকে ব্যাখ্যা করতে গেলে অনেক জিনিস বের করতে পারবো, যে এটাতে আমাকে দোষারোপ করতে পারবেন না। কারণ সেটার মধ্যে যদি এমন কিছু সিভিয়ার কোনো অ্যাকশনে কেউ যদি যায়, তখন সেটা তো আমি যদি সিভিয়ার কোনো অ্যাকশন নেই, সেখানে আমাকে দোষারোপ করতে পারবেন না, কারণ আমার সার্বভৌম, আমার দেশ, আমার স্বাধীনতা প্রথম, এই কথাটাই কিন্তু এখানে আসে। জি, আমি তারপরে তাহলে এই যেটা আসছে, প্রসঙ্গে আরেকটু জানতে চাই আপনাকে, মানে আগের প্রশ্নটাও আমার রয়ে গেল যে সেনাপ্রধান যেই বিরক্তি প্রকাশ করলেন এবং যে অরাজকতার কথা বললেন, তিনি আসলে ব্যর্থ হলেন, তিনি আসলে চেষ্টাই করলেন না বা চাইলেন না, নাকি আসলে তাকে করতে দেয়া হলো না, পরিস্থিতিটা কেমন, মানে তিনি সহযোগিতা পেলেন না, এই বিষয়টা রয়ে গেল। এটা একটু আরেকটু শুনবো আপনার কাছে। কিন্তু আপনি যেই আবার বলছি। আচ্ছা, আপনি যেই জি আসি এই প্রসঙ্গটা তাহলে আসি, যেহেতু আপনি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, সেনাপ্রধানের বক্তব্যে সেই মনে সবচেয়ে আলোচিত জায়গা, আমি আপনাদের সতর্ক করে দিলাম, স্বাধীনতা জি সার্বভৌমত্ব বিপন্ন হবার জি সতর্কতা তিনি দিচ্ছেন। জি 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 দেশের মধ্যে কাদা ছোড়াছুড়ি রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা তো খুব নতুন কিছু না, হয়তো একটু মাত্রায় কম বেশি হতে পারে। এর কারণে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন বিপন্ন হবে? মানে আমাদের ইন্টারনাল কাদা ছোড়াছুড়ির কারণে এক্সটার্নাল কি আসবে যার কারণে আমাদের স্বাধীনতা না, সার্বভৌমত্ব বিপন্ন হবে, বা এটা কারা আসলে বিপন্ন করতে আসবে? আমি আপনাকে এটা ব্যাখ্যা করি। অতীতে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা সার্বিক প্রেক্ষাপট এরকম চ্যালেঞ্জের মুখে পড়েনি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে অনেকগুলো, এখন এই ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো সংস্কার কমিটি করেছে, অনেকগুলো সংস্কার, এটা সংস্কার, সাংবিধানিক সংস্কার, এটা সংস্কার, ওটা সংস্কার। সেখানে আবার অনেক কথাবার্তা আসছে, সেকেন্ড রিপাবলিক নাম দিয়ে কথা আসছে। সেখানে আপনার জুলাই ঘোষণাপত্রের কথা আসছে, সেখানে সবাইকে ঐক্যমত পোষণ করতে হবে, এই ধরনের কথাবার্তা আসছে। আবার সেখানে সাংবিধানিক একটা ইয়ে করার জন্য গণভোট, একই সাথে জাতীয় নির্বাচনের কথা, অনেকগুলো কিন্তু এখানে সব প্রণোদিত এবং অনেক সময় কন্ট্রাডিক্টরিও হচ্ছে, সেখানে অনেক কিছু আসছে, যেগুলোর জন্য এগুলো হচ্ছে মৌলিক কতগুলি বিষয়। সেখানে আপনি যদি সংবিধানকে অস্বীকার করেন, আপনি যদি দেশের এই স্বাধীনতা ঘোষণার বিষয়কে অস্বীকার করেন, সেকেন্ড রিপাবলিকের কথায় চলে আসেন, সেখানে কিন্তু এগুলো মৌলিক বিষয় একটা দেশের জন্য। সেই মৌলিক বিষয়ের মধ্যে তখন সংঘাত, দ্বিমত, এগুলো সৃষ্টি হবে। এটার ব্যাপারে আমার মনে হয় উনি ইঙ্গিত করেছেন। অন্য সংঘাত থেকে এটাই বেশি করে। আর অরাজক পরিস্থিতি যেটা, আমি প্রশ্নটা ঠিকমতো হয়তো আপনার প্রশ্ন উত্তরটা যেটা, সেটা হচ্ছে উনি ব্যর্থ হয়েছেন কিনা, না। এটা হয়তো তখন বলা হতো সেনাবাহিনী অতিরিক্ত এখানে হস্তক্ষেপ করছে বলে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতে পারছে না। আমার মনে হয় লেটস হি ইজ ওয়েট অ্যান্ড সি, তার পলিসি যেটা, লেটস সি। তারা তো ইন্টারিম গভর্নমেন্ট করতে এখানে প্রধান উপদেষ্টা যাদের যাদের দরকার ছিল তারা তাদেরকে নিয়েছেন উপদেষ্টা হিসেবে। সেখানে কোনো হস্তক্ষেপ তার দিক থেকে আছে এটা কেউ কিন্তু বলতে পারে নাই। উনি ছাত্রদের উপদেষ্টা করেছেন একজনের পর একজন, একজনের পর একজন। এটাতে কোনো সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করেছে বলে আমরা জানি না, বা করে নাই এটো, আমি এটুকু বলতে পারি। যেমন অন্যান্য উপদেষ্টা যারা আছে তাদের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ এখানে করে নাই। সুতরাং এই কাজটা, এই করা, ক্যারি আউট করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জীবনযাত্রাকে নিশ্চিত নিরাপদ করা, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের উপর পড়ে। সেখানে সেনাবাহিনীকে আপনি বলতে পারেন যে ম্যাজিস্ট্রেশনাল পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেশনাল পাওয়ারটা কিন্তু সেনাবাহিনী খুব বেশি অ্যাপ্লাই করেছে সেটা আমরা দেখিনি। এটা হয়তো এই যে আমি ওয়েট অ্যান্ড সি যে কথাটা, সেখানে অন্যান্য যেগুলো অক্সিলারি ফোর্স আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাও যেন আবার কর্নাট হয়ে না যায়। উনি বলেছেন যে আমার 30,000 সৈন্য, এ কথাও বলেছেন, আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি, আবার আসছি, যাচ্ছি, আমরা চাচ্ছি আমরা দ্রুত সেনানিবাসে ফেরত যাওয়া। সুতরাং এটা কিন্তু অন্যান্য অক্সিলারি ফোর্স বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, যাদের উপদেষ্টা মানে অলরেডি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনার এটা দায়িত্বে বর্তায়। এটা সামরিক বাহিনীতে, সামরিক বাহিনী সরাসরি হচ্ছে চিফ অ্যাডভাইজার। এখানে ডিফেন্স মিনিস্টার হচ্ছে, উপদেষ্টা হচ্ছেন চিফ অ্যাডভাইজার। তো এখানে উনাকে উনাকে এখনো দোষারোপ করার মতো পর্যায়ে উনি নাই।
কারণ উনি বলছেন দায়িত্ব নিয়েছেন, এই কথা বলেছেন দায়িত্ব নেওয়াটা সেদিন 5ই অগস্ট, সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার বিষয়ে, সেখানে হস্তক্ষেপ নেই। বাট ইন্টারিম গভর্নমেন্ট যখন চিফ অ্যাডভাইজার দ্বারা হয়েছে, এখন এইটা সমস্ত দায় দায়িত্ব তাদের উপরে বর্তায়। সেনাবাহিনী প্রধান এই দায়িত্ব নিতে পারবে না বা নেওয়া উচিত হবে না, বা আইন তাকে বা সংবিধান না, তাকে সেই তিনি ক্ষমতাও কিন্তু দেয়। বলেছিলেন যে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জান মাল এবং আপনাদের কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না, মানে জান মাল শব্দটাও তিনি বলেছিলেন। ইয়েস, সেই ক্ষেত্রে হ্যাঁ, জানমালের এখানে কিন্তু জানমালের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর অনেক ভাঙা হয়েছে। ইভেন কি আমরা দেখেছি এই যে সেদিন 32 নম্বরে ভাঙা হচ্ছে, সেখানে সবাই নির্বিকার। পুরা ঢাকা শহরে প্রধান উপদেষ্টার অফিস থেকে খুব বেশি দূরে নয় এটা, বা সেনানিবাস থেকে খুব বেশি দূরে নয়, সেখানে মানুষ দেখেছে আহ, এটা নির্বিকার। মনে হচ্ছে কোনো সরকার নাই এখানে, আইন শৃঙ্খলা কিছু নাই, আমি যা খুশি করে গেলাম, এই ধরনের এক ধরনের ঘটনা। এটার জন্য কিন্তু হ্যাঁ, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার জন্য দায়বদ্ধ থাকবে। কারণ এটা সেনাবাহিনীকে যদি প্রধান উপদেষ্টাতে কোনো আদেশ যায়, বা স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশকে আদেশ দেয়, তাইলে এটা হবে না, হতে পারে না, হতে পারতো না। কিন্তু তারা হয়তো সেখানে কিন্তু এরকম ইনার্শিয়াতে প্রতিটা ভুগেছেন। ঘটনায় কি আদেশ দিতে হয়? কারণ অপরাধ কি সেই সংজ্ঞাটা তো পুলিশের কাছে আছে বা সেনাবাহিনীর কাছে আছে। সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসছে, রাস্তায় একটা ঘটনা ঘটছে বা এরকম ভাঙচুরের ঘটনা ঘটছে, লুটপাটের ঘটনা ঘটছে, প্রতিটা ঘটনায় কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা করে আদেশ দেবেন? না, এটা অবশ্যই স্বরাষ্ট্র না। মন্ত্রণালয় থেকে পুলিশের যেহেতু তাদের যে কনফিডেন্স যেটা ছিল লেভেলটা, পুলিশের কিন্তু কনফিডেন্স লেভেল একদম আমি বলবো যে এটা অলমোস্ট নাই বলতে হবে পুলিশের অ্যাক্টিভিটিসের জন্য। কারণ আজকেও দেখলাম গতকাল পুলিশের শ্যামলী থানাতে গিয়ে পুলিশের ওসিকে আহত করেছে একজন, গিয়ে মারধর করে চলে আসছে। এটা অন্য সময় হলে পুলিশে হইচই পড়ে যেত, পুলিশ কিন্তু মার্কেও চুপ থাকে। পুলিশের এখন কনফিডেন্স লেভেলটা কিন্তু, এটা ধ্রুব একদম বাস্তব সত্য, কনফিডেন্স লেভেল তেমন নাই, যার জন্য তারা আদেশ মুখাপেক্ষী হয়ে থাকে। আদেশের আগে হলো ওই থানার ওসি যথেষ্ট ছিল, কিন্তু ওসির সেই কনফিডেন্সও নাই, তার উপরে যে আসে তারও কনফিডেন্স নেই, তার উপরে যে আছে তারও কনফিডেন্স নেই। এবং এটার কারণ হচ্ছে সাইকোলজিক্যালি দেয়ার টোটাল সাইকোলজিক্যাল যে মানসিক যে অবস্থাটা, সেটা কিন্তু ড্যামেজ, সেটা কিন্তু একেবারে লেভেল হয়ে গেছে। হুম, সেখান এটা থেকে তো তারা পুলিশের কথা এজন্য বলছেন, কিন্তু সেনাবাহিনীর সমস্যাটা কোথায়? মানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তাদের চোখের সামনে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, ধরুন 32 নম্বর ভাঙচুর বলি বা সাবেক একজন এমপির বাসায় লুটপাট হলো, সেইখানেও মানে সেনাবাহিনীর উপস্থিতি ছিল কিন্তু কোনো ব্যবস্থা নাই। এই যে ঘটনাগুলো বা অন্যান্য আরও, যেমন ধরুন আরও আগে জাতীয় পার্টির অফিসে যখন হামলা হলো, তখনও বলা হলো আগে থেকে ঘোষণা দিয়ে হচ্ছে এই ঘটনাগুলো, সেখানে সেনাবাহিনী যাচ্ছে কিন্তু আসলে বাধা দিচ্ছে না ভাঙচুরের ঘটনাতে। এরকমটা সেনাবাহিনীরও কি মনোবল পুলিশের মতো অবস্থা? ন সেনাবাহিনী কেন ব্যবস্থা নেয় না? এখানে হয়তো এই জিনিসটা তারা ওই যে আমি বললাম ওয়েট এন্ড সি, এরা কি করে কি করছে। তো একটা লেভেল এই জন্য বলা হয়েছে সবকিছু, যে আমি সাবধান করে দিচ্ছি, এই সাবধানটা এই জায়গার মধ্যেই, আপনি ব্যাখ্যাটা আমি এখানেই আসবো, যে আপনারা যা করে যাচ্ছেন বা যতটুকু করেছেন, যেটুকু বা যেটা করার কথা ছিল সেটুকু করতে, এটাকে যদি আরো ব্যাখ্যাতে যাই, তাহলে সেটার মধ্যেই সেখানেই সাবধানটা, ওনার সাবধান বাণীটা ওই জায়গাটাই আসছে। কাকে আমার সাবধান মনে হয় করলেন সেটা, তিনি? এটা যারা 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 অসাবধান, যারা এখন পর্যন্ত এই কাজগুলি যাদের করার কথা ছিল, তারা দে দে মিজারেবলি ফেল এই ক্ষেত্রে। এই যে আজকে আইন শৃঙ্খলার কথা বলছি বা এই যে ভাঙ্গাচোরের কথা বলছি, সেখানে যারা একটা এটা তো সরকারেরই দায়িত্ব। এটা সরকার যদি সেখানে যদি ব্যর্থ হয়, সরকারকে জাগিয়ে দেওয়া, তাকে সাবধান করা ইনডাইরেক্টলি, এই যে কাদা ছোড়াছুড়ি, এই যে হানাহানির এই কথাটা বলার মাধ্যমেই তো সাবধান বাণীটা দেওয়া হচ্ছে। আচ্ছা, সরকারকেই সাবধান করে দেয়া হচ্ছে। কিন্তু ওই জায়গাটা আরেকটু যদি বুঝতে চাই যে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি যেই প্রশ্নটি করছিলাম যে সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলো তো অভ্যন্তরীণভাবে বিপন্ন হবে না নিশ্চয়ই। বাহিরের কোনোভাবে কেউ যদি আগ্রাসন চালায় বা কোনোভাবে হস্তক্ষেপ করে তখনই না আমরা বলি সার্বভৌমত্বর বিপন্ন হচ্ছে। কেন সেনাপ্রধান সার্বভৌমত্ব বিপন্ন হবার কথা বললেন? আমাদের কি বহিঃশক্তির কোনো মানে শঙ্কা আছে, হস্তক্ষেপের শঙ্কা আছে? আপনি যদি সংঘাতে জড়িয়ে পড়েন, আভ্যন্তরীণ সংঘাত যদি হয়, আপনি দেখেন লেবাননের দিকে দেখেন, আভ্যন্তরীণ সংঘাত যখন, সেখানে অন্যরা হস্তক্ষেপ করার যথেষ্ট সুযোগ পায়। সিরিয়ার কথা দেখেন, সিরিয়াতে আভ্যন্তরীণ যখন গন্ডগোলটা হলো, সেখানে তুরস্ক ঢুকে পড়েছে, একপাশে রাশিয়া তার ঘাঁটি আছে ওখানে। এখানে দেখেন, তখন সিরিয়ার নিজস্ব সার্বভৌমত্ব বলে কিছুই নাই, সিরিয়ার নিজস্ব স্বাধীনতা বলে কিছু নেই, তুরস্কের হাতে দয়ার উপরে, একদিকে রাশিয়ার দয়ার উপরে। লেবাননে দেখেন, একদিকে ইসরায়েলিদের দ্বারা একটা গ্রুপ, একদিকে ইরানের ওখানে প্রক্সি দ্বারা, এই যে হিজবুল্লাহ, ইরানের প্রক্সি, কোনো সন্দেহ নেই।
এই যে অভ্যন্তরীণ বিষয়ে যখন অভ্যন্তরীণ পার্টিগুলি যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, অভ্যন্তরীণ যে শক্তিগুলো আছে অর্থাৎ রাজনৈতিক শক্তিগুলি যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, সেখানে বহিঃশত্রু কিন্তু হস্তক্ষেপ করার একটা সুযোগ পেয়ে যায় অটোমেটিক্যালি। যেমন এই যে ভলকার তুর্কের আনওয়ান্টেড আনওয়ান্টেড একটা বক্তব্য দিলেন, উনি বলে দিলেন যে আমি এই করেছি ওখানে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা বিরাট এটা কিন্তু এগুলো এক ধরনের হস্তক্ষেপ বিশ্বের বা বহিঃশক্তি যারা আছে তাদের দ্বারা কিন্তু এটা একেবারেই পুরোপুরি সেই জিনিসগুলোকে হয়তো উনি বক্তব্যের মধ্যে এনেছেন। আরও একটা গুঞ্জন জনাব ইমদাদুল ইসলাম আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভারত সার্জিক্যাল অ্যাটাক করতে পারে। একদমই গুঞ্জন, একদমই কোনো মেইন স্ট্রিমের খবর এটি না, কিন্তু এই বিষয়টিও বিভিন্ন ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি আসছে। এরকম কিছু কি আদৌ শঙ্কা থাকে? সার্জিক্যাল অপারেশনটা দুইভাবে হয়, একটা হচ্ছে যেমন মিয়ানমারে ভারত সার্জিক্যাল অপারেশন চালিয়েছে নাগাদের বিরুদ্ধে, এটা বেশি দিনের কথা না, অতি সম্প্রতি নাগাদের বিরুদ্ধে। এটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। সেখানে যে সেনা শাসন আছে তাদের সাথে ভারতের একটা বোঝাপড়া হয়েছে, কারণ নাগারা এই পক্ষ ওই পক্ষ দুই দিকের, মিয়ানমারের নাগা এবং ভারতের নাগা, দুই নাগা মিলে একটা গ্রেটার নাগাল্যান্ড গড়ার জন্য তারা যখন ডাক দিয়েছে, তখন তাদের দুইজনের মধ্যে এক ধরনের একটা মিল হয়ে গেছে, যে স্বার্থের একটা মিল বা স্বার্থের বিরুদ্ধে কাজ করা একটা পক্ষের বিরুদ্ধে তারা একত্র হয়ে সেখানে সার্জিক্যাল অপারেশন চালিয়েছে। আর একটা হচ্ছে যেমন সার্জিক্যাল অপারেশন পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় মিগ এয়ারক্রাফট গিয়ে সেখানে একজন পাইলট পড়েও গেছিল, গুলি করে একটা প্লেনকে নামানো হয়েছিল, সেখানে দে বম্ব অন টু দ্যাট দেয়ার টার্গেট, কতগুলি টার্গেটের উপর তারা বম্ব করেছিল। তো এই ধরনের সার্জিক্যাল অপারেশন করতে গেলে যেই পরিস্থিতি বা পরিবেশ, সেটা বাংলাদেশ এখনো পর্যন্ত, আর বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এমন একটা বাহিনী, এখানে কিন্তু একটা যে কোনো বহিঃশত্রু সেটা পাঁচবার চিন্তা করবে এখানে হস্তক্ষেপ করার আগে। কারণ আমাদের তো একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমাদের উই আর সো ওয়ার প্রন, কারণ পৃথিবীর যেখানে সংঘাত আছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কাজ করেছে। সুতরাং সেখানে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বিরুদ্ধে গিয়ে কোনো একটা বহিঃশত্রু কোনো কিছু করার আগে পাঁচবার দশবার চিন্তা করবে। এবং সেখানে রিলেটেড অন্যান্য জিও পলিটিক্যাল আহ, যেগুলি ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলোর বিষয়ে তারা কিন্তু পাঁচবার চিন্তা করবে। একই সাথে বাংলাদেশের সাথে যে সব শক্তির সম্পর্ক আছে তাদের অবস্থানগুলো কিন্তু তাদের যারা চিন্তা করতে হবে। যদি ভারতেই মাথায় থাকে, ভারত পাঁচবার চিন্তা করে চীনের অবস্থান কি হবে, ভারত দশবার চিন্তা করে পাকিস্তানের অবস্থান কি হবে, ভারত নিজেও চিন্তা করবে বাংলাদেশের এগেনস্টে গিয়ে এটা চিরন্তন একটা, এই যদি এটা এই জন্য এটা এক ধরনের অনেক ধরনের গুজব, এই যে বললাম না, এটাও একটা গুজবের মধ্যেই এটা থাকবে। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মুখেও এরকম কথা শোনা যাচ্ছে যে এরকম ঘটনা ঘটাতে পারে ভারত। যাই হোক, এটি একটা গুজবের পর্যায়ে, যেহেতু এটি কোনো না, পশ্চিমবঙ্গের রাজনীতির আগে আমাদের দেশের কথা বললাম। আমাদের দেশে অনেকে বলছে রাতের ভিতর গিয়ে কলকাতা দখল করে ফেলবে। হুম। আমাদের এখান থেকে অনেকে বলছে কালকে সকালবেলা, আমাদের এখান থেকেও একদম ভেরিফাইড ফেসবুকে বলছে না এটা গুনে খাওয়া অথবা ছিঁড়া মানচিত্র, পুরা আসাম ত্রিপুরা, সরি, ওই যে নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা নিয়ে হুম। বাংলাদেশ হবে, এরকম বক্তব্য দিছে তো এরকম ধরনের, জি। এবং ফ্রম ভেরি অথেন্টিক বা অথরিটিতে থাকা অবস্থায় দিয়েছে এরকম। সুতরাং জি। এটা আপনি পশ্চিমবঙ্গতে আপনি বলছেন আমাদের উপদেষ্টা এখান থেকে। মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের কথা। জি তার আবার জি সম্প্রতি জি আরেকটা একদমই হয়তো গতকালই বা আজকেই তার দেওয়া একটা স্ট্যাটাস, সেখানেও একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে, এই শিরোনামে তিনি লিখছেন। আমি ওই শুধুমাত্র যে অংশটুকু রেলিভেন্ট মনে করছি আমি পড়ছি। সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে, কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। তিনি আরও লিখছেন, আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সেই যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। মানে কি বুঝতে পারছেন বা কি বার্তা পাচ্ছেন? একটা কন্ট্রোল রুম থেকে প্রতি সপ্তাহ প্রতিদিনের কর্মসূচি নির্ধারণ করা হচ্ছে, যুদ্ধ চলছে, দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলছেন উপদেষ্টা মাহফুজ আলম, যার পোস্ট নিয়ে আপনি কথা বলছিলেন। না, এটা তো ধরেন একজন দায়িত্ববান মানুষ তার বক্তব্য রাখার সময় অনেকগুলো বিষয় চিন্তা করা উচিত। এই যে কন্ট্রোল রুম যদি উনি জেনে থাকেন, তাহলে ইটস এ ডেঞ্জারাস থিং। এটা তো মারাত্মক ব্যাপার।
এটা তো যদি এরকম কন্ট্রোল রুম থাকে, সেখানে সেনাবাহিনীকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সেখানে অভিযান পরিচালনা করা। আর যদি যেটা যুদ্ধ পরিস্থিতি সেটা বলা একেবারে আমার মনে হয় না একজন দায়িত্ববান ব্যক্তি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। যুদ্ধ ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, যে এই কথা বলা যা তাইলে তো সেখানে আপনি যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে সেখানে সেনাবাহিনীকে অ্যালার্ম করে রাখতে হবে, ওয়ার্ন করে রাখতে হবে কি ধরনের যুদ্ধ পরিস্থিতি প্রস্তুত থাকতে হবে। যেমন ভারতের স্বরাষ্ট্র সরি আপনার ডিফেন্স মিনিস্টার, উনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, ওই যে লখনৌতে তাদের সিনিয়র কমান্ড লেভেলে একটা কথা বলেছিলেন, সেটা খুব আমরা হইচই আমাদের মধ্যে এক ধরনের। উনি বলেছিলেন যে ইউ আর টু রিমেইন অ্যালার্ম অ্যান্ড প্রিপেয়ার্ড ফর দ্য সিনারিও অ্যাজ ইউ আর গোয়িং টু ফেস। আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেছে, গাজার কথা বলেছে, যুদ্ধের কথা বলেছে, সেখানে বাংলাদেশের নামও ধরে বলেছিল, বাংলাদেশের পরিস্থিতি চলমান সেটার দিকেও নজর রাখতে হবে। এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে, নাম ধরে বলেছে। তো আমাদের উপদেষ্টা মহোদয় যদি এই ধরনের কথা বলেন, এটা স্পষ্ট করতে হবে যে কি এখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, কারা সেই যুদ্ধমান, দুপক্ষে বা তিন পক্ষ, কোন কোন পক্ষ এখানে যুদ্ধের মধ্যে জড়িয়ে আছে। এখানে তো যুদ্ধের সেরকম পরিস্থিতি নাই, এখানে আছে রাজনৈতিক পরিস্থিতি। বরং রাজনীতি নির্বাচন কি আগে ডিসেম্বরে হবে না এরপরে হবে, এটা নিয়ে খুব বেশি এখন ব্যস্ত সবাই। এবং আজকেও চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে হুইসেল বেজে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে ডিসেম্বরের নির্বাচনের, এই ধরনের কথাবার্তা বলেছেন একদম খুব কাব্যিক ওয়েতে। তো এটা যেটা যে হয় নির্বাচন এখন কেউ চাচ্ছে না, কেউ কেউ বলছেন সমানুপাতিক হারে, যেমন জামাত ইসলাম বলছে সমানুপাতিক হারে এখানে যেন আসন বন্টনের বিষয়টা সংখ্যানুপাতিক, হ্যাঁ। সামনে আনা হয়। হ্যাঁ, এই যে জিনিসগুলো এগুলি হচ্ছে যুদ্ধ। এটাকে যুদ্ধ বলে এমন কোন, এটাকে একেবারেই এমন অবস্থায় নিয়ে যাওয়া যে দেশের মানুষ এমন অস্থিরতার মধ্যে আছে, সেখানে যদি আমি আরো অস্থির করে ফেলি যে যুদ্ধ 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 কথাটা কিন্তু ইটস ভেরি। আমি আজকেই বলতেছিলাম, পড়ছিলাম হলে নাগাল্যান্ডের একজন অত্যন্ত একাডেমিশিয়ান এবং অত্যন্ত বিখ্যাত লোক, এই লোকটা সম্বন্ধে আমি আগে জানতাম না। উনি বলছেন কনফ্লিক্ট, দেয়ার ইজ নো উইনার, ইন কনফ্লিক্টস দেয়ার ইজ নো উইনার, অনলি ভিকটিমস। এখানে কনফ্লিক্ট এগুলির মধ্যে গিয়ে আমার কথাটা এত ভালো লেগেছে যে এখানে একটা কনফ্লিক্ট তুমি সৃষ্টি করবে, এখানে কেউ উইনার হবে না, শুধু ভিকটিম হবে কিন্তু। আর সেনাবাহিনী যে ডেঞ্জারাস, আমি এটা সবসময় বলি। আমি যদি এই যে চাইনিজ গ্রেট ম্যান, দ্য গ্রেট থিঙ্কার, পলিটিক্যাল থিঙ্কার, উনি বলছেন when you are dealing with the military, you have to think twice. সানজো বলছেন that you are dealing with the poisonous snake, remember, এটা মনে রাখতে হবে কিন্তু। আপনি যখন তো জানতনভাবে সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে আপনি তুচ্ছ এটা সেটা যুদ্ধ এটা সেটা বলে কিন্তু উস্কানি দিয়ে মাঠে আনতে পারবেন, এটাই কিন্তু মনে রাখতে হবে সবাইকে। জি। আহ, আপনি আমার মনে হয় স্পষ্ট হয়েছে। আমি এইটাও একটু বুঝতে চাই যে একটা ঘোলাটে পরিস্থিতি মনে হচ্ছে, মানে এই এই যে লেখা এবং আপনি যে এই ব্যাখ্যাটা করছেন, যুদ্ধ পরিস্থিতি, এই বিতর্ক, এরকম সময়ে সেনাপ্রধানের যে বক্তব্য, মানে কিছুদিন আগে যে বক্তব্য নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে তিনি বলছেন যে ডক্টর ইউনূসের সাথে আমার যতবার কথা হয়েছে তিনি একটা ইনক্লুসিভ নির্বাচনের কথাই সেই পথেই এগোচ্ছে, এরকম তার সাথে কথা হয়েছে বলে বলা হচ্ছে, মানে সেনাপ্রধান বলছেন। এবং সেই বক্তব্য প্রসঙ্গে ডক্টর ইউনূসকে পরবর্তীতে, মানে পুরো সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কেই একটা সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তার মন্তব্য জানতে যাওয়া হয়েছিল, তিনি কোনো মন্তব্য করেন নাই। মানে এই, না, উনি উনি মন্তব্য করেছেন, হ্যাঁ হ্যাঁ, উনি মন্তব্য করেছেন, এটা কিন্তু আমি স্পষ্ট করি আপনাকে। উনি বলছেন যে ওনার স্টেটমেন্ট আমি অথেন্টিফাই কেন করব, হ্যাঁ হ্যাঁ, এই কথা ওনার বক্তব্যকে আমি কেন, আমার বক্তব্য যে সেটাকে কেন আমি মানে এস্টাবলিশ করব, এই ধরনের এই কথাটা অথেন্টিফিকেশনের কথা বলেছেন। উনি বলছেন ওনার বক্তব্যকে আমি কেন অথেন্টিফিকেশনে যাব, এই কথাটা বলেছেন। হ্যাঁ। তাহলে আসলে এখান থেকে আপনি যে এই বিষয়টা বললেন, এখান থেকে কি মনে হচ্ছে, তাদের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? না, এখানে বলি সেনাপ্রধান বারবার একটা কথা বলেছেন, উনি ডিসেম্বরের মধ্যে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা একদম স্পষ্ট করে উনি ওই সময়ে বলেছেন। কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনের তারিখ বারবার কোন তারিখ নির্দিষ্ট করে বলছেন না, এই সময় হতে পারে এই সময় হতে পারে। বাট সেনাপ্রধান এখানে কিন্তু একটা নির্দিষ্ট করেছেন, একটা নির্বাচন একটা লাইন দিয়েছেন, একটা করেছেন। এবং ওনার বক্তব্য উনি বলছেন যে নির্বাচন হবে সেটা ফেয়ার, ফ্রি এবং ইনক্লুসিভ। লাস্ট কথাটা কিন্তু, ইনক্লুসিভ কথাটা দিয়ে অনেক কিছু এখানে কিন্তু আসে। আপনি ইনক্লুসিভনেসটা হচ্ছে কাউকে বাইরে রাখা যাবে না। তখন প্রশ্ন আসবে এখানে, এই যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরা তো তাহলে ইনক্লুসিভ হচ্ছে না।
যদি এটা করা হয়, যেমন বামপন্থী রাজনীতিবিদ আছে, যারা রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু পার্টি হিসেবে রিকগনাইজড ফ্রম দ্য ইলেকশন কমিশন। তাইলে ইলেকশন কমিশনের উপর তখন একটা দায়িত্ব বর্তায়, যখন ফ্রি ফ্রি ফেয়ার পর্যন্ত, এটা খুব বেশি রিলেটিভ টার্ম, এটা ঠিক আছে। যখন ইনক্লুসিভ আসবে, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে ইনক্লুসিভের মধ্যে। এখন চিফ ইলেকশন কমিশনারকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি বলছেন এটা কেউ আইন দ্বারা যদি আহ, ইয়ে না থাকে, আপনার কোনো বাধা না থাকে, তাহলে নির্বাচন করতে কারো, এই ধরনের একটা বক্তব্য উনি আবার দিয়েছেন। যার জন্য আপনি যে ঘোলাটে কথাটা বারবার বলছেন, এই বক্তৃতা বিবৃতিগুলোর মধ্য দিয়ে স্পষ্টীকরণ কিন্তু হচ্ছে না, এখানে ঘোলাটে থেকে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন, যেমন উপদেষ্টা ফরিদা আক্তার, উনি বলছেন যে আগে ইয়ের বিচার করা হবে, ভারত থেকে এনে সাবেক প্রধানমন্ত্রীর বিচার করা হবে। আবার কেউ কেউ হচ্ছে বিচারের আগে নির্বাচন হবে না। তাইলে এখানের মধ্যে এগুলি কিন্তু ঘোলাটে হচ্ছে। এদিকে কিন্তু সেনাপ্রধান স্পষ্ট করেছেন বাই ডিসেম্বর, বা একটা টাইমলাইন দিয়েছেন, এর ভিতরে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনটা হবে, নির্বাচন হবে। আবার একই সাথে কেউ কেউ বলছে যে এর বিচার না হলে, ওর এটা না হলে, এইটা না হলে, এই না করলে, বা সংখ্যানুপাতিক না হলে, বা সংবিধান এবং প্রণয়ন এবং সংবিধানের বিষয় এবং সাংবিধানিক ইয়ে গঠন করা, সংসদ গঠন করা, একই সাথে গণপরিষদ। জাতীয় নির্বাচন। হ্যাঁ, তাহলে এইগুলি সব গোলাটে। এটা আপনি আপনার এই শব্দটা কিন্তু একবারে যথার্থ, গোলাটে। এখানে কিন্তু স্পষ্টীকরণ হচ্ছে না। এটা নির্দিষ্ট করে দেওয়া উচিত, ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার করে দেওয়া উচিত, এই নির্বাচন, এই জিনিস হবে, এটা হবে, আমরা এটা করব। এখন আমি সংস্কারের কথা বলি, প্রথম বলা হয়েছিল সংস্কার শেষ না করে, পরে সেটা থেকে সরে আসলো। এটা কারণ প্রধান বিরোধী দল বর্তমানের বিএনপি যখন বলছে যে এটা সংস্কার, এটা চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কার কি করবেন, আপনারা এটা বাস্তবায়ন করতে পারবেন না, আপনারা আসছেন অনির্বাচিত একটা ইন্টারিম সময়ের জন্য। এটা যেই ক্ষমতায় আসবে, জনগণ দ্বারা নির্বাচিত হবে, তারা এগুলি বাস্তবায়ন করে, আপনারা সুপারিশ করতে পারেন। এটা বাস্তবায়িত হতে পারে চলমান প্রক্রিয়ার মাধ্যমে। আবার এর মধ্যে আরো কিছু করা বক্তব্য বিবৃতি বিএনপির দিক থেকে আসছে। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি আবার কিছু বক্তব্য রেখেছেন। যেমন সেকেন্ড রিপাবলিক, গতকাল আমি প্রথম আলোতে দেখেছেন, আপনি হয়তো দেখেছেন প্রথম আলোতে, উনি বলছেন এটা বাক্যবিলাস, একদম ইয়েতে উপসম্পাদকীয়তে লেখা হয়েছে এটা, সেকেন্ড রিপাবলিক এটা একটা বাক্যবিলাস। তার মধ্যে এগুলি ঘোলাটে হচ্ছে, অনেক কিছু এখানের ভিতরে আপনার হচ্ছে, এটা আহ, দৃশ্যমান। ইউ আর ভেরি কারেক্ট যে ঘোলাটে আছে অবস্থা। জি। এখন এই যে মানে নির্বাচন নিয়ে যে সেনা মানে প্রধান উপদেষ্টা যা বলছেন বা তার আগে অনেক যদি কিন্তু যুক্ত করে দেওয়া হচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, অনেকগুলো বিষয় যুক্ত করে দেওয়া হচ্ছে। মানে আপনিও যেটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি নতুন গঠিত যে রাজনৈতিক দল, তার অন্যতম সার্জিস আলম বলছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত ভুল ক্রমেও যেন কেউ নির্বাচনের কথা না বলে। যারা বলছে তাদেরকে বেইমান সম্বোধনও তিনি করছেন, যে বিচারের আগে কিভাবে নির্বাচনের কথা বলে তাদেরকে বেইমানও সম্বোধন করছেন। এখন আবার প্রধান উপদেষ্টা তো বলে রেখেছেন, মানে যে ঘোলাটে পরিস্থিতি সেটাকে আরেকটু ব্যাখ্যা করছি, যে প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যমত হলে তাহলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, কিন্তু বাস্তবতা বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে ঐক্যমত নাই, বরং বিপরীতমুখী যাচ্ছে। ইনারা জোর দিচ্ছেন বিচারের উপরে, আর বিএনপি বলছে যে ডিসেম্বরে কেন, তারও আগে আরও নির্বাচন হওয়া দরকার বলে বিএনপি দাবি করছে। মানে তাদের প্রায়োরিটি নির্বাচন, এক নম্বর প্রায়োরিটি। সো ঐক্যমতের জায়গাটা আমরা এখন একদমই দেখতে পাচ্ছি না। সামনে হবে কিনা সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি এই অবস্থা থাকে ডিসেম্বরে, তাহলে ঐক্যমত হলো না, নির্বাচন যদি না হয় বা ঘোলাটে পরিস্থিতি যদি এরকম টানতে থাকে, তাহলে সেনাবাহিনীর অবস্থান কি হবে? কারণ সেনা প্রধান তো বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, 18 মাস পর্যন্ত একটা সহযোগিতার আশ্বাসও তিনি দিয়েছেন। তারপর আসলে কি হবে, সেনাপ্রধান কি করবেন? মানে এটি একদমই একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, যদি হয় না হয় তাহলে কি হবে, কি হতে পারে? সেখানে এই সাবধানটা করা আছে, আমি সাবধান করে দিচ্ছি, ক্লিয়ার একদম। উনি তো বারবার বলেছেন যে আমরা আমাদের ব্যারাকে ফেরত যেতে চাই। কিন্তু এই যে আপনি বলছেন গোলাটে, এই যে যেমন রেজভী সাহেব বলছেন যে ইচ্ছা করলে জুন জুলাইতে নির্বাচন করে ফেলতে পারে ইন্টারিম গভর্নমেন্ট চাইলে। আপনি যেটা বললেন ডিসেম্বর লাগবে না, আরো আগে করতে পারা যায়। ডিসেম্বর তারা বলছে লাস্ট, এটার মধ্যে এর মধ্যে কোনো ধরনের। তো এই যে আপনি বললেন ডিসেম্বরে সবাই ঐক্যমত হলো না, এখানে কারা কি ঐক্যমত হবে না হবে এটা নিয়ে যখন যদি সেটার উপরে যদি মনে হয় কেউ প্রলং করবে, ইন্টারিম গভর্নমেন্ট প্রলং করতে চায়, তখন কিন্তু এখানে এই যে তখন আমার মনে হয় না যে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে।
তখন সেখানের মধ্যে এই যে কাদাছোড়া, যেটা এখন এই যে 25শে ফেব্রুয়ারিতেই কিন্তু সেনাপ্রধান এই ধরনের একটা সাবধান বাণী উচ্চারণ করেছে। মানে তখন কি হতে পারে? সেনাবাহিনীকে তখন সহযোগিতা করবে না, কারণ সেনাপ্রধান 18 মাস পর্যন্ত সহযোগিতার একটা আশ্বাস দিয়েছেন, নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবে না বা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, এরকম কি কোনো জায়গা আছে? একটু একটু শুনতে চাই, ওটা কারণ ওটা অনেকেই একেবারেই এরকম একটা স্লোগানও দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। মানে কমেন্টস বক্সগুলো যদি ঘাটেন অনেক দেখবেন এরকম আসছে কিন্তু। এটা এটা এক ধরনের, আমি আপনাকে বলি, সেনাবাহিনী একদম, আমি বলি, একটা স্ট্রিক্টলি সাংবিধানিক এবং বিধিবদ্ধ করা সামরিক যে আইন আছে, সেখানে সেনাবাহিনী এই ধরনের কিন্তু সুযোগ, সেনাবাহিনীর হাতে এই ধরনের সুযোগ রাখা হয়নি। বাট আপনি যখন, যেমন এআর কর্নেলিয়াস, আপনি হয়তো নিশ্চয়ই জানবেন, পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন এক সময়। তখন উনি পাকিস্তানে যখন আইয়ুব খান এই ধরনের কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তখন সেখানে বলা হয়েছিল, এটা যখন আইন আদালতে গড়াগড়ি করা হলো, চিফ জাস্টিস কর্নেলিয়াস একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, সেটা একদম বিখ্যাত হয়ে আছে পৃথিবীতে। সেটা হচ্ছে, মানে ইয়েতে, সাংবিধানিক শব্দে সেটা হচ্ছে অ্যাক্ট অফ গড। এর বাইরে কিন্তু কিছু না। অ্যাক্ট অফ গড ইজ এ ডিফারেন্ট থিং। এটা কিন্তু এয়ার কর্নেলিয়াসের ওয়ার্ড, শুড জাস্টিফাই দ্য অ্যাক্ট অফ দ্য মিলিটারি। সো অ্যাক্ট অফ গড ইজ এ ডিফারেন্ট থিং। এটা আপনি, আমি এখন যেটা আপনি হাইপোথেটিক্যাল একটু আগে বলছিলেন, হাইপোথেটিক্যালি আমি আপনি হয়তো কি হবে এটা আন্দাজ করব, কিন্তু সেটা একদম তুলে ধরতে পারবো না বাস্তব। সেটা হচ্ছে পরিস্থিতি তখন বাধ্য করে, যেমন 5ই আগস্ট। কেউ কি কল্পনা করেছে 5ই আগস্ট সেনাবাহিনী তার সিদ্ধান্ত নিতে পেরেছে? এবং আমি আপনাকে মিলির কথা বললাম, জয়েন্ট চিফ অফ স্টাফ, যখন ট্রাম্প তাকে ফোন করেছে, সে বলছে, আই হ্যাভ টেকেন ওথ নট অন অ্যান ইন্ডিভিজুয়াল, আই হ্যাভ টেকেন মাই ওথ অন কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশন, আমি আমার সংবিধান দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমি ওথ নিয়েছি, কোনো ব্যক্তির আদেশের দ্বারাই আমি পরিচালিত। আমার মনে হয় 5ই আগস্ট ডেফিনেটলি জেনারেল ওয়াকারের মনে এই কথা নিশ্চয়ই ছিল হয়তো, আই হ্যাভ টেকেন ওথ টু সেভ মাই কান্ট্রি অ্যান্ড দ্য পিপল। তো সেখানে পরিস্থিতি যখন কাউকে বাধ্য করবে, কাউকে যদি বাধ্য করে, তখন সে তার মতো, তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জি, মানে পরিস্থিতি অনুযায়ী সেই সময়ের সিদ্ধান্ত হবে। আরেকটা দিকে Definitely। একটু যাই, ভারতের সাথে এই সময়ের সম্পর্ক কেমন যাচ্ছে? সম্প্রতি এরকম একটা প্রশ্ন ছিল প্রধান উপদেষ্টার কাছে, তিনি বলছেন খুবই ভালো সম্পর্ক, কোনো অবনতি তো নেই, এবং তিনি বলেছেন খুবই ভালো সম্পর্ক। কিন্তু ভারতের কাছ থেকে তারপরে যে বক্তব্যগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা এসেছে, সেখানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে। মানে তাতে একরকম স্পষ্ট করছে, বিবিসিতে এই খবরটি আসছে, যে সম্পর্ক যে খুব ভালো যাচ্ছে না সেটি একরকম স্পষ্ট তাদের তাদের বার্তা থেকে। সম্পর্ক, মানে প্রধান উপদেষ্টা কেন সম্পর্ক ভালো যাচ্ছে এরকমটি বলছেন, সেই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটি একটু শুনবো। না, আমি অন্যদিকে বলি। মানে একদিকে যখন প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, সরকারের সাথে সরকারের সম্পর্কের এই অবস্থা, তখন সেনাবাহিনীর মধ্যে খুব ভালো সম্পর্ক বলে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি বলছেন যে খুব ভালো সম্পর্ক, নিয়মিত যোগাযোগ হয়, নোট বিনিময় হয়, নভেম্বরের 20 নভেম্বর ভিডিও কনফারেন্সও হয়েছে, এটি আগে বলেছেন তিনি। এটি কি হতে পারে সরকারের সঙ্গে খারাপ সম্পর্ক, সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক? কেমন হতে পারে? এটা আমি একটু বলি। আপনি একটু, আমি দুটাতেই ডিফার করি। এটা কিন্তু প্রফেসর ইনুস বলেছেন, যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন আহ, উন্নয়ন করা ছাড়া কোনো উপায় নেই। ভারতে এই ধরনের একটা কথা বলেছেন, এটা আমি ডেইলি স্টারে দেখেছি, একদম হেডিং এ ফার্স্ট ইয়াতে আসছে, ভারতের সাথে উন্নয়ন, ভারতের সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নাই, এই ধরনের একটা কথা বলেছেন। কথাটা এক্স্যাক্টলি এই ধরনের। আবার আপনি উপেন্দ্র ত্রিবেদী যে কথাটা বলেছেন, যেটা বললেন, উনি কিন্তু আবার উল্টা কথা বলেছেন। হুম, উনি কিন্তু সম্পর্ক খুব ভালো এটা বলেন, উনি বলছেন বাংলাদেশের সরকার পরিবর্তন হলে তখন ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে। স্বাভাবিক হবে। এটা কিন্তু দুই ধরনের, এই ধরনের কথা। উপেন্দ্র ত্রিবেদী এই কথা বলে নাই যে সম্পর্ক ভালো যাচ্ছে, খুব এটা যাচ্ছে। আর ওইটা সামরিক বাহিনীর, ওইটা হয়তো দ্বিপাক্ষিক টেলিফোনিক আলাপ আলোচনা হয়েছে, এটা হয়তো রুটিন টেলিফোনিক আলাপ আলোচনা। বাট এই দুইটা কিন্তু দুই ধরনের বক্তব্য। একজন বলেছেন সম্পর্ক উন্নয়ন ছাড়া মানে কোনো ইয়ে নাই, উপায়, দ্বিতীয় কোনো উপায় নাই। আরেকজন বলছেন যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে সম্পর্কের উন্নয়ন হবে। এইটা হচ্ছে দুই ধরনের বক্তব্য, দুইজনের বক্তব্য। তার মানে হচ্ছে এখানেও কিন্তু ঘোলাটে, এখানেও কিন্তু ঘোলাটে। আপনার এই শব্দটা আমি আবারও নিচ্ছি, হুম, আপনি যে ঘোলাটে বলছেন, এখানেও কিন্তু ঘোলাটে।
একজন এটা বলেছেন, একজন। কিন্তু আবার প্রফেসর ইউনূস যখন টেক ওভার করলেন, যখন উনি শপথ গ্রহণ করার পর, সরি, শপথ গ্রহণের আগে আগেই একটা ইন্টারভিউ দিয়েছিলেন ফ্রান্সে, সম্ভবত প্যারিসে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি একটা কিন্তু সাবধান বাণী সেখানে করেছিলেন। সেটা হচ্ছে যে ইফ বাংলাদেশ ইফ নট রিমেইন স্টেবল, অর্থাৎ বাংলাদেশ যদি স্থিতিশীলতা না থাকে, তাহলে ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের পূর্বাঞ্চল এবং মিয়ানমারও স্টেবল থাকবে না। তো এটা কিন্তু তখন আমার কাছে মনে হয়েছিল, একজন সাধারণ, ধরেন অল্পদিন মন্ত্রণালয়ে কাজ করেছি, সেই হিসেবে আমি আবার মিলিটারির বাইরে গিয়েও পররাষ্ট্র নীতিরও ছাত্র হিসেবে মনে করি নিজেকে অনেক সময়। সেখানে কিন্তু এই এই ধরনের ওয়ার্ন করা একজন সার্বভৌম দেশকে, এটা কিন্তু যায় না কূটনীতিতে। আপনি বলতে পারেন না আমার দেশ অস্থিতিশীল, এটা আমার কারণে হতে পারে, কিন্তু অন্য দেশকে আমি, অন্য দেশ থাকলেও আমি বলবো না যে তোমার দেশকেও আমি অস্থিতিশীল, তোমার দেশ অস্থিতিশীল থাকবেন, এই কথা কিন্তু বলা যায় না। এবং সেটার প্রেক্ষিতে হয়তো রাজনাথ সিং তখন এই কথাগুলি ওখানে লখনৌতে, এর পরপরই লখনৌতে এই কথাগুলি উচ্চারণ করেছিলেন। তো এখানে এই জিনিসগুলো কিন্তু ঘোলাটে, এই যে সম্পর্কের বিষয়টা। যেমন আমাদের দেশে এখন জোর সোর গুজব কিছু হলেই পাকিস্তানকে আইএসআই আসতেছে, এই করছে, ব্যবসা বাণিজ্য কেন হবে, এগুলি কথা যেমন বলা, এটা যেমন ঘোলাটে হচ্ছে। আবার একইভাবে ভারতের এই যে সার্জিক্যাল অপারেশনের কথা, বা ভারতের সাথে সম্পর্কের কথা, টানাপোড়েনের কথা, বা আমাদের এই যে আপনার ত্রিপুরাতে আমাদের উপ হাই কমিশন আক্রান্ত হওয়ার বিষয়, বা আর আমাদের কিছু লোকজন আবার অতি উৎসাহিত করে রাতের বেলায়, রাতের ভিতরে গিয়ে কলকাতা দখল করে ফেলবে। আবার কলকাতার যারা উগ্রবাদী তারা এসে বাংলাদেশকে এখানে হিন্দুদের মেরে ফেলছে, কেটে ফেলছে বলে এক ধরনের এগুলো হাইপ অনেকটা। এই যে গোলাটে না, গোলাটের মধ্যে একেবারে পুরোপুরি কে কোন পানিতে মাছ শিকার করার চেষ্টায় আছে এটাও বোঝা যাচ্ছে না, এমন গোলাটে করে ফেলছে অবস্থাগুলি। জি, মানে সেখান থেকে আসলে সামনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ডিসেম্বর নাগাদ কি হবে, এই এই চিন্তা তো মানুষের মধ্যেই আছে। মানুষের মধ্যে কি একটা খুব আনসার্টেনটি বা অনিশ্চয়তা বোধ কাজ করছে দেশের মানুষের মধ্যে, কি মনে হয়? আমি আপনাকে বলি, আনসার্টিনিটি আছে বলেই দেশের একটা আমি তথ্য উপাত্ত দিই আপনাকে সেখান থেকে। আপনি যেমন গত ফিনান্সিয়াল সাথে ইয়ারের সাথে এই বছরের ফিনান্সিয়াল ইয়ার যদি আপনি চিন্তা করেন, আমাদের শিল্প উৎপাদন শ্রিঙ্ক করেছে, তো সংকুচিত হয়েছে প্রায় আপনার 35%। একই সাথে শিল্প উৎপাদনে ব্যয় বেড়েছে 30%। এটা হচ্ছে মানুষ যখন আনসার্টেনিটির মধ্যে থাকে। এই যে আমরা বলছি এটা কেন কন্ট্রোল হচ্ছে না, এটা কেন কন্ট্রোল হচ্ছে না, আপনি শিল্প উদ্যোক্তারা তারা কিন্তু আনসার্টেনিটির মধ্যে কেউ ইনভেস্ট করতে আসে না। নাইদার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা বলি আমরা এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তারা আসবে না। নির্বাচিত সরকার না থাকলে, তারা এতে পলিসি আছে বিভিন্ন দেশের, অনির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের ইনভেস্টমেন্ট তারা করে না, একটা। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ যারা বিনিয়োগকারী, তারাও কিন্তু আনসার্টেনিটির মধ্যে রিস্কটা নিতে চায় না, যে বরং সে চুপচাপ বসে দেখে থাকে কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে। এটা হচ্ছে, এটা একেবারে আনসার্টেনিটির, অর্থাৎ অনিশ্চয়তার বিষক্রিয়া। দেশের উৎপাদন ব্যবস্থা, দেশের মন মানসিকতা মানুষের, এটা কিন্তু যত প্রলং করবে, আমি একেবারে নিশ্চিত করে বলি, আমাদের দেশের মানুষ, আপনার এই অনুষ্ঠান লক্ষ লক্ষ শ্রোতা আছে আপনার, আমি জানি, তাদের আমার সাথে দ্বিমত করার কেউ থাকবে বলে আমার মনে হয় না, যে যতক্ষণ পর্যন্ত এই অনির্বাচিত সরকার এরকম থাকবে, দেশের বিনিয়োগ হবে না, শিল্প উৎপাদন হবে না, দেশের অর্থনীতির একেবারেই স্লথ গতি কিন্তু নেমে আসবে অটোমেটিক্যালি। যেমন মেঘ তার কালো মেঘ নিয়ে ঝড় বৃষ্টি শুরু আসে, এরকম অর্থনীতির উপর কিন্তু নেমে আসতেছে। এটা আমরা যত বেশি প্রলং করব, তত আমাদের দেশের জন্য অমঙ্গল, তত বেশি আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে। আমাদের বিনিয়োগ বলেন, উৎপাদন বলেন, দেশের উন্নয়নের জন্য বলেন। জি, স্পষ্ট। এখন কয়েকটা ছোট ছোট বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেগুলো নিয়ে আমাদের অনেক মানে কিউরিওসিটি থাকে, কিন্তু সেনাবাহিনীর অনেক ভেতরের খবর আমরা হয়তো বুঝতে পারি না বা জানতে পারি না। যেটি সেনাপ্রধানও বললেন যে কিছু কিছু সংস্থার কথা, এগুলোকে আন্ডারমাইন করা যাবে না, তিনি এই বিষয়টাও সতর্ক করছিলেন। মানে ডিজিএফআই এর নাম উঠে আসে, জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, তার বক্তব্যে উঠে এসেছে, বা আমাদের মধ্যেও আলোচনা এখন খুব ডিজিএফআই এর নাম হরহামেশা উঠে আসে। তা গুমের সাথে, বিশেষ করে গুম কমিশনের প্রতিবেদন বা গুমের সাথে কথা উঠলেই ডিজিএফআই এর নামটি উঠে আসে। ডিজিএফআই আসলে কাজটা কি, ডিজিএফআই এর কি করার কথা? শোনেন, আমি একটু আবার বলি, আমেরিকাতে প্যাট্রিয়টিক অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে। সেখানে এফবিআই অথবা তাদের সিআইএ যদি কাউকে নিয়ে যায়, আপনার হেভিয়াস কর্পাস, আমি আইনের ছাত্র না, বাট হেভিয়াস কর্পাস মানে হচ্ছে সশরীরে হাজির করতে হয়। ওই চ্যালেঞ্জ কিন্তু কোনো কোর্টে করতে পারবেন না আপনি, কারণ তার দেশের প্রতি এই যে গুয়ান্তানামো বে থেকে কেউ কেউ কোনো কোর্টে চ্যালেঞ্জ করতে পেরেছে এই মানুষগুলোকে কেন নেওয়া হচ্ছে, কোত্থেকে নেওয়া হচ্ছে, কিসের জন্য নেওয়া হচ্ছে, এরা কারা?
কেউ জানে না। একইভাবে আবু গারিব ইরাকে, হাজার হাজার ইরাকি যুদ্ধবন্দী, কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারেনি। সেখানে বরং আমরা পরে যেগুলো দেখা হয়েছে, আমেরিকান হয়তো মেইন লাইন তারা স্ট্রিম যারা মানবাধিকার এরকম কিছু কিছু দেখেছে, তাদেরকে ওখানে ব্লাড হাউন্ড রেখেছে, ওগুলো নিয়ে তাদের সেলের ভিতর ছেড়ে দিত এই বন্দীদের অত্যাচার নিপীড়নের জন্য। ওয়াটার বোর্ডিং, পৃথিবীর সবচেয়ে মারাত্মক নিপীড়ন অত্যাচার গুয়ান্তানামো বেতে যেটা করেছে। তো সেগুলো এখন ধরেন এই যে যারা এইসব কথাবার্তা বলে, আপনি কোনোদিন দেখবেন ভারতে তাদের সম্বন্ধে আজকে একটা কথা কোনোদিন বলে, আইএসআই নিয়ে পাকিস্তানে কোনোদিন একটা শব্দ উঠে নাই। আপনি এফবিআই এর কর্মকাণ্ড নিয়ে একটা কথা উঠে নাই। সারা মধ্যপ্রাচ্যে কি পরিমাণ, কিভাবে এই দল সৃষ্টি করতেছে, ওই দল সৃষ্টি করতেছে, এটা করছে সেটা করছে, হাজারো মানুষ আফগানিস্তানে 20 বছর ধরে কন্টিনিউয়াস বোমাবর্ষণ, কোনো একটা শব্দ, কত মানুষ, কত স্কুল কলেজ মাদ্রাসা ধ্বংস হয়েছে, বিয়ের অনুষ্ঠানের উপর বম করেছে, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই। আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশের উপরে যেমন আমাদের এই সংস্থাগুলিকে যদি অকার্যকর করা যায়, সেখানে বাইরের প্লেয়াররা খুব আরামসে প্লে করতে পারে। ডিজিএফআই আপনি যে বললেন কাজটা কি, কাজটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স বলে ডিজিএফআইতে একটা জিনিস আছে, সিআইবি, তাদের কাজ হচ্ছে, আবার ফরেন ইন্টেলিজেন্সও আছে, যে আমাদের দেশে দেশে আমাদের দেশের স্বার্থ রক্ষায় কোনখানে কি হচ্ছে এটা সার্ভেল করা। এটা কিন্তু প্রকাশিত নয়, অপ্রকাশিতভাবে দেশের অভ্যন্তরে যারা দেশের বিরুদ্ধে কাজ করে, এই সংস্থাগুলি যদি না থাকতো, এনএসআই ডিজিএফআই না থাকতো, দেখতেন বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে এটা করতো, ওইটার বিরুদ্ধে গিয়ে এটা করতো, এটার বিরুদ্ধে। এখন সবাই কিন্তু ধুয়া তুলসী পাতা না। আপনি দেখেন ভারতের ছবিগুলো, আমি দেখি সব ছবিগুলোতে আপনি প্রথম শুরু করে কোনো যদি যেই কার্গিলের যুদ্ধ নিয়ে, সেখানে কি তারে সালাম, সবাই পুরা জাতি কাঁদতেছে তার জন্য, একটা শহীদ নাম দিয়ে তার বউরে আয়না তার বাচ্চাদের হাজির করতেছে। সমস্ত ছবিগুলো আপনি মিশন কাশ্মীর দেখেন, আপনি সেখানে কিভাবে তাদেরকে হাইলাইট করা হচ্ছে। আর এখানে এটা কিন্তু একটা প্রজেক্ট বিভিন্ন সংস্থার হতে পারে, বাংলাদেশের অর্গানাইজেশনগুলোকে ডিফাইম করা, এক করে তাকে ধ্বংস করা। এই যে অনেকটা আয়নাগর আয়নাগর করতে করতে অনেক কিছু করা হয়েছে। এবং আমি তো পরিষ্কার, আমাকে প্রশ্ন করা হয়েছে, আমাদের দেশেরই একটা চ্যানেল প্রশ্ন করেছিল, আমাকে প্রশ্ন করলো যে 700 নাকি আয়নাগর আছে আপনি। তা আমি বললাম যে আমি 700 আয়নাগর আমি শুনি না, আমি একসময় ডিজেফাই কাজ করেছিলাম, একসময় কাজ করেছি দীর্ঘ সময়, এবং বাইরেও ছিলাম, দেশের বাইরেও। এখন সেখানে কথা হচ্ছে একটা জেআইসি বলে একটা সেল আছে, জয়েন্ট ইন্টারোগেশন সেল। ধরেন আমি আমার দেশের বিরুদ্ধে, কেউ স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, বা আমার এখানে একটা প্রজেক্ট হচ্ছে, ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, কোনো কেউ এসে সেটা সাবোটেজ করবে, বা সেখানে যারা আছে তার তথ্য উপাত্ত সব চুরি করে নিয়ে যাবে, তাকে সার্ভেইলে রাখা, তাকে ধরা, এটা কিন্তু একটা অন্যতম দায়িত্ব, তাকে সার্ভেইলেন্সে রাখা। হোয়াট ইজ হিস মিশন, ওয়াই দিস ম্যান অর দিস আনওয়ারেন্টেড পার্সন ইজ মুভিং হেয়ার এন্ড দেয়ার, তাকে এনে জেআইসিতে এনে তাকে ইন্টারোগেট করে। সেখানে ধরেন পারমাণবিক শক্তি কেন্দ্রের যারা থাকে তাদেরকেও প্রশ্ন করার সুযোগ পাবে তার বিষয়ে রিলেটেড। তো একইভাবে দেশের অভ্যন্তরীণ কোনো কিছু সে স্যাবোটেজ করতে আসছে কিনা, সেটা ডিজিএফআই কিন্তু সেখানে করে, পুলিশের থাকলে ডিবিআই করে, এনএসআই থাকলে এনএসআই প্রশ্ন করে। এই জন্য এটাকে নামই হয়েছে জয়েন্ট ইন্টারোগেশন সেল। এখন সেটাকে নিয়ে আপনি যদি একেবারেই তুলকালাম কাণ্ড করে বসে থাকেন, তো 700 সেল হচ্ছে পুলিশের প্রত্যেকটা থানায় একটা করে ইয়ে আছে, যেখানে আসামি ধরলে কিছুক্ষণের কোর্টে চালান দেওয়ার আগে পর্যন্ত রাখে। এখন এগুলিকে সবগুলি যদি আয়নাঘর বানায়, একদম দেশের সমস্ত আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থা সবগুলোকে আপনি ধুলায় মিশিয়ে দেবেন, এটা কিন্তু অনুচিত। কিন্তু এই তাহলে যে কথাটাই কিন্তু অভিযোগগুলো আসছে আপনি এটাকে তাহলে কিভাবে বলবেন? মানে তাদেরকে এই তো কোনো অভিযোগ কোনো আইনি প্রটোকল নাই, তাদেরকে ধরবার মানে সার্ভিলেন্সের কোনো আইনি প্রটোকল নাই, যাকে যেখান থেকে খুশি নিয়ে যাওয়া আছে, যায়, কতদিন রাখা হবে, কিছু কি কোনো প্রটোকল না নাই? না, ডেফিনেটলি ডেফিনেট। যেমন আমি আপনাকে বলি, প্যাট্রিয়ট একটা আমাদের অ্যাক্ট সেটা দেয় নাই। প্যাট্রিয়ট অ্যাক্টে কিন্তু অনাদিকাল, এখানে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এটা আইন এইরকম আইন দেওয়া, আইন দ্বারা কোনো প্রশ্ন তোলা যাবে না। আমি তো একদম দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, ওখানে কোনো প্রশ্ন তোলা যাবে না, কারণ তাকে কখন রাখবে, কতদিন রাখবে, এরকম। এখানে ডিজিএফআই সেটা না, তাকে যে ডিজিএফআই তো রাখা ওখানে, হয়েছে এটাও তার পরিবারকে জানানো হবে না? মানে এটারও এটা বাধ্যবাধকতা আমাদের নাই? দেশে, না আমাদের আমাদের দেশে জানানো হয়, কিন্তু আমেরিকান প্যাট্রিয়ট অ্যাক্টে সেটা জানাতে বাধ্য নয়, কিন্তু জানানো হয় না। যেমন এই যে গত পরশুদিন ট্রাম্প তার কংগ্রেসে বক্তৃতা দিয়েছে, আপনি দেখেছেন হয়তো, বক্তৃতার মধ্যে বলেছেন যেটা তাদের আপনার ইরাকে যে হত্যাকাণ্ডের একটা ইয়ে করেছে তারা, সরি আফগানিস্তানে, বিফোর দে ডিপার্ট, আমেরিকান ট্রুপস ডিপার্ট, দেয়ার ওয়াজ এ ম্যাসিভ কিলিং, একটা বম ইয়ে করা হয়েছে ওখানে, পোতানো হয়েছে, বা মাইন পুঁতে তাদের সৈন্য মারা হয়েছে। দ্য জেন্টলম্যান হু ওয়াজ দেয়ার, হু ওয়াজ হেল্ড রেসপন্সিবল তাদের দৃষ্টিতে, সে এখন উনি বক্তৃতায় বলল he is now in our hands. কোথা থেকে? he has given thanks to Pakistan help us to capture him. So এখন ওই লোকের কেন নেবে, কোথায় নিছে, কিচ্ছু তারা বলতে এখন বাদ। ইউ ক্যানট গো টু দ্য কোর্ট টু চ্যালেঞ্জ যে হোয়াই তাকে এখানে আনা হয়েছে।
এখন এখন ধরেন আমাদের দেশে এই যে আমার আবার তুর্কার তুর্কের বলকার তুর্কের কথা বলি, সে তো আমাদের এখানে বিরাট একটা শ্রেণী নিয়েছে কই, ওখানে নিয়ে তো একটা কথা বক্তব্য এখনো পর্যন্ত দেয় নাই যে আমি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ওখানে, তার বিচার ছাড়া তারে কোথায় নিয়ে গেছে, আপনার গোয়ান্তানামো বের কোনো বিচার হয় নাই, আপনি আবু গারিবের কোনো বিচার হয় না, এই নিয়ে তো কোনো বক্তব্য কোনোদিন দেখলাম না। এই যে মিয়ানমারের নাগরিকগুলো এখানে 12 লক্ষ, বরং কালকে পরশুদিন তাদের টাকা পয়সা অর্ধেক করে দিয়েছে, এখন বাংলাদেশকে চালাতে হবে, কই এখানে মানবাধিকার কোথায়? 12 লক্ষ মানুষ, একটা দুইটা মানুষ নিয়ে হাই হই 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 শুরু করছে, আর 12 লক্ষ মানুষ আজকে 7 বছর ধরে বাংলাদেশে পড়ে আছে। তাদের লেখাপড়া কই, তাদের খাদ্য কই, তাদের বাসস্থান কই, তাদের ভবিষ্যৎ কই, হুম। কিছু নিয়ে কিন্তু কোনো একটা আলোচনা নেই দুটো তাদের মানুষের মানব। সাথেও কি এটা এটা করা সঠিক কাজ? মানে যেই গুম কমিশনের প্রতিবেদন নিশ্চয়ই আপনি দেখেছেন। উচিত, এজন্য গুম কমিশন বিচার করবে। সেখানে হচ্ছে কি, ইফ সেনাপ্রধান কিন্তু এই কথাটা বলেছেন, যারা ইফ সামবডি ইজ হেল্ড রেসপন্সিবল হি উইল বি ফেসিং দ্য ট্রায়াল, সে তার জাস্টিস, সে উইল গেট দ্য ডিউ জাস্টিস। কিন্তু পুরা সংস্থাকে তুমি মাটিতে মিশাই দিতে পারো না, এই কথাটাই বলা হুম। হচ্ছে। তুমি পুরা সংস্থাকেই অকার্যকর করার জন্য তার বিরুদ্ধে উঠে পড়ে নাম ধরে ডিজিএফআই, নো ডিজিএফআই, ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল হু ইজ হেল্ড রেসপন্সিবল। কেউ যদি একজন দায়িত্ব নিয়ে ওখানে যদি কাজ করে থাকে, তাকে আইনের মুখোমুখি করা হবে, কিন্তু পুরো সংস্থাকে নয়। সংস্থাতে হাজার শত শত লোক কাজ করে ওখানে, হাজার হাজার লোক কাজ করে ওখানে, জি। সেই কথাটাই তাহলে বলা হয়েছে। তাহলে তাদের মরালটাকে ডিগ্রেড না করার জন্য বলা হয়েছে। সেটা খুবই যৌক্তিক, কিন্তু মানে এটার কি মানে কোথাও থেকে চেক করা হয় না? সুপেরিয়র কমান্ড বানার কোনো জায়গা থাকে না, বা সুপেরিয়র রিপোর্টিং এর কোনো জায়গা থাকে না? শুধু একজন দুজন ব্যক্তি, সেটি কিভাবে আসে সেটাও একটু জানতে চাই। এবং আপনি বলছিলেন যে এটির কোনো নির্দিষ্ট সময়সীমা নাই বা জানাতে বাধ্য থাকবে না, তাহলে কি একরকম অনিয়ন্ত্রিত বা জবাবদিহিতাহীন একটা সংস্থা ডিজিএফআই? না, আমি ওই কথাটা বলছি, প্যাট্রিয়ট অ্যাক্টের কথা বলেছি। এখানে কিন্তু জবাবদিহিতা, এখানে কিন্তু এটা পুলিশ ইনফর্ম করে, পুলিশকে ইনফর্ম করা হয় যে সো অ্যান্ড সো, যদি এরকম এই পুলিশ সেটার পুরাপুরি পুলিশের হেফাজতের মাধ্যমেই এখানে আনা হয়, এটা জয়েন্ট ইন্টারোগেশন সেলে যদি প্রশ্ন করা হয়। জানাতে বাধ্য নয় এই কথা না, বাধ্য, জানাতে বাধ্য, এবং সেটা জানানো হয়। এখন ধরেন অনেকে দেখা গেছে, হয়তো অনেকে দেখা গেছে সে ব্যাংকের টাকা আছে, পাওনা আছে, সে নিজেকে গুম বলে চুপচাপ হারিয়ে গেছে, অনেকে তার জায়গা জমিনে কিছু একটা গুম বলে হারিয়ে গেছে, এরকম অনেকগুলো কেস আছে। এখন আসল সত্যি সত্যি গুম যারা, যেমন ধরেন এখন এই যে ব্রিগেডিয়ার আমান আজমি, আহ, উনি তো বলছেন আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আমাকে সাথে খুব ভালোই রেখেছে, আমি খাওয়া দাওয়া করেছি ঠিক মতো, সবকিছুতেই ছিলাম। হয়তো এটা কি সেফ কাস্টডিতে, এখন কোন অথরিটি তাকে রাখা হচ্ছে, সে এখন কোর্টে যাচ্ছে, গেলে সেখানে বিচার হবে। হুম। তার সাথে ভালো ব্যবহার করেছে, এরকম কিন্তু তো তার আর কেউ, পরিবারকে জানানোও হয় নাই যে তাকে এরকম রাখা হয়েছে। একদম অজ্ঞাত অবস্থায় তিনি ছিলেন। সেই কথা সেইখানেই সেনাপ্রধান বলেছেন যারা দোজ আর হেল্ড রেসপন্সিবল ফর দিস, তাদের বিচার, তারা বিচারের মুখোমুখি হবে। এটা কিন্তু বিচার করা হবে না এই কথাটা বলা হয়নি, বাট তার অর্থ এই নয় যে পুরো সংস্থাকে তুমি একেবারেই ডিগ্রেড করে দেবা, পুরো সংস্থাকে ব্লেম করবা। কেন? ওই সংস্থায় অনেক ভালো ভালো লোক, অফিসাররা কাজ করে, যারা দেশের স্বার্থের জন্য, দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য তারা দিন নাই রাত নাই, ইভেন কি সারা রাত অনেক সময় আমি দেখেছি তার সাবজেক্টের পিছনে তাকে কাজ করতে হয়, কোথায় যাচ্ছে, কি করছে না করছে। সেও তো একজন মানুষ, সেও তো এই দেশের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে, তার কোনো ব্যক্তির সাথে তার কোনো শত্রুতা নাই এখানে। জি, জি, স্পষ্ট। আর একটা প্রশ্ন করি, সেটাও আর কি আলোচনায় আসে বিভিন্ন সময়। আমরা অনেক রকম গুঞ্জন শুনি, কথা বলি এই বিষয়গুলো নিয়ে। আপনার কাছ থেকে এটাও একটু স্পষ্ট হতে চাই, যেহেতু আপনার অনেক দিকের অভিজ্ঞতা আছে। আমরা শুনি রয়ের প্রভাব সেনাবাহিনীতে অনেক বেশি আছে। আসলে কেমন কাজ করে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা? শুনেন, আমি বলবো যে এটা একেবারেই আপনি আহ, এটা এক এক ধরনের ওই যে আহ, সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন, বাক্যবিলাস। আমি বাক্যবিলাস এই কারণে বলছি, আপনি যদি, ইট ডিপেন্ডস অন মি whether I am ready to compromise my integrity, the oath I have taken, আমি যে শপথ দ্বারা আবদ্ধ, যে দায়িত্ব নিয়ে আমি কাজ করছি, সেটার উপরে যদি আমি কম্প্রোমাইজ হতে চাই, সেটা কিন্তু আমার বিবেকের কাছে আমি থাকবো। এখানে কিন্তু র কিন্তু এসে, বা আইএসআই এসে, বা সিআইএ এসে, বা এফবিআই এসে আপনাকে প্ল্যান করবে, আপনি সেখানে যখনই কিন্তু আপনি ধরা পড়বেন, বা আপনি যখন দায়বদ্ধ থাকবেন বিবেকের কাছে, সেখানে কিন্তু এই কাজটা হতে পারে না। বাট মানুষ, এই যে বললাম, একটাকে তিলকে তাল করা খুব বেশি। এবং আমাদের এখানে আরেকটা জিনিস আছে, এটা বাঙালির স্বভাবজাত চরিত্র, বাঙালি কিন্তু গল্প বিলাসী।
এবং খুব শুনতেও খুব বিলাসী, এবং গুজব বিলাসী, আবার গুজব শুনতেও খুব বিলাসী। আপনি এটাকে কখনো সে বিচার করবে না যে আসলে কি ঘটনা ঠিক, আপনি কি এখন না ঠিক না, শুনে গেলাম, আমি বলেই দিলাম ঠিক আছে হ্যাঁ, আরে কালকে আমি রয়ের একজনকে দেখেছি, সে চিনেও না কিসের র, কি কাজ করে, কে কি কাজ করে। হ্যাঁ, এটা ঠিক, প্রত্যেকটা দেশ তার নাইবারিং কান্ট্রির উপরে সে তার নজরদারি করবে। সে এটা কি আপনি যেই বলেন সে ডিপ্লোম্যাটিক কাভারে আসবে তার দেশের পক্ষ হয়ে, তার ডিপ্লোম্যাটিক এখন সে অ্যাক্সেসটা কোথায় নিচ্ছে, অ্যান্ড হু ইজ কম্প্রোমাইজিং, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন ইনফ্লুয়েন্স আমি না হলে আমাকে কারো বাপের সাধ্য নাই। আমার কথা হচ্ছে আপনি যদি অল্পতে তুষ্টতে আপনার দেশকে বিক্রি করে দেওয়ার জন্য, ইফ ইউ আর হ্যাভিং দ্যাট মেন্টালিটি, দেন ইউ আর নট দ্য সান অফ দিস সয়েল। আমার কথা সেটা, সেই কথাটাই মনে রাখতে হবে এখানে। নাহলে র কি করবে এখানে, রর কিছু, র থেকে আমাদের ডিজার্ভ ইজ নট লেস। আপনি এই যে দেয়ার ইজ এ বুক, আপনি সুবীর ভৌমিকের বইটা কিন্তু দ্য ইন্ডিয়ান ট্রাভেল প্যারিফেরি, বইটা কিন্তু দুর্দান্ত একটা বই, ইন্ডিয়ান ট্রাভেল, লন্ডন থেকে বইটা পাবলিশ হয়েছে। সেখানে ফরেন হ্যান্ডস বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে দেখবেন ও আমাদেরকে কিভাবে ব্লেম করেছে যে হাউ ডিজিএফআই ইজ ইন্টারফেয়ারিং ইন ইন্ডিয়ানস অ্যাফেয়ার্স। তা আপনি তখন কোথায় যাবেন বলেন এখন? আর তারা বলছে আমরা এই নাগাদেরকে আমরা ট্রেন করেছি, মিজোদের আমরা ট্রেন করেছি এতগুলি ক্যাম্প আমরা, দেন এই তো 10 টাকা অস্ত্র নিয়ে আপনি কি বলবেন? 10 টাকা অস্ত্র নিয়ে এখন, ওটা তো কোর্টে, ওপেন কোর্টে, নট ক্যামেরা কোর্টে বলা হয়েছে দ্য আর্মস ওয়াজ ইম্পোর্টেড টু টু হেল্প দ্য অর টু পাস ইট টু দ্য নাগাস অ্যান্ড দ্য মিজোস। তো এই যে আপনি ওই যে যদি ফরেন হ্যান্ডসটা চ্যাপ্টারটা দেখেন, ওখানে দ্য ওয়ে উই আর ব্লেম, ডিজেভাই ইজ ব্লেম। সো এখন ইকুয়ালি এখন সে বলবে যে তাইলে তুমি আমার দেশের ভিতরে এই জিনিসগুলো তুমি নাগাদের, তার পরিষ্কার আছে আমাদের হাত ধরে নাগারা ইয়েতে চলে গেছে, পাকিস্তানে গেছে, গিয়ে সে করাচিতে তারা নাগা লিডার এই যে ফিজু অ্যান্ড লালডেঙ্গা, মিজোদের লিডার, ফিজুদের লিডার লালডেঙ্গা, তারা ঢাকা হয়ে পাকিস্তানে গেছে। সেখানে তারা দে হ্যাড এ মিটিং। ওখানে কি হয়েছে না করেছে সব বর্ণনা কিন্তু ওই বইতে আছে। আবার কাউবয়েস অফ কাউবয়েস অফ ইন্ডিয়া একটা বই আছে। কাউবয় হচ্ছে, কাউ হলো ব্যক্তির নাম, আমি প্রথম কাউ মানে গরু মনে করছিলাম, এটা হচ্ছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট পাইওনিয়ার অফ দ্য র, তার একটা বই আছে। সেখানে আপনি দেখবেন এই ইউনিক এক একটা, যেমন এই যে সাগাং ডিভিশনে কিভাবে ইনফিল্ট্রেট করেছে চাইনিজ ইন্টেলিজেন্স, সেখানে এসে 62 যুদ্ধে সবগুলি ওখানে আগে ব্রিজগুলি ডেমোলিশ করেছে, তারপর সেখানে সব গাদা চালক, ব্রিজ নাই এখন, গাদার পিঠে করে করে জিনিস বহন করতে হবে, কিন্তু সব গাদা চালকরা হয়েছে চাইনিজ ইন্টেলিজেন্সের লোকরা। দে ওয়ান ফাইন মর্নিং দে ফাউন্ড দ্যাট অল দে গ্যাদার্ড বিহাইন্ড দ্য লাইন অফ ইন্ডিয়ান ডিফেন্স, এবং ইন্ডিয়ানরা দৌড়াতে পালায়, দৌড়ে পালায় সুযোগ পায় না 62-তে। এই জিনিস দেখবেন। সো দ্য ইন্টেলিজেন্স অপারেটিভস উইল বি দেয়ার। সাগাং ডিভিশন হয়ে ঢুকছে এখন, তাদের কাছে এটা মোস্ট সেন্সিটিভ এরিয়া সাগাং ডিভিশন ভারতের কাছে, যার জন্য তারা বাংলাদেশের উপর নজরদারি করলে এটা খুব বেশি যে তারা তাদের কাজ করতে চেষ্টা করবে, কারণ তাদের নাগাল্যান্ডে গ্যাঞ্জাম আছে, মিজোরামে গ্যাঞ্জাম আছে, সেভেন সিস্টার ইজ ভোলাটাইল অ্যান্ড সেভেন সিস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। ফর দ্য আদার সাইড যে মিয়ানমার একসময় এখানে আমেরিকান ইন্টেলিজেন্স কাজ করেছে, পার্বত্য চট্টগ্রাম বাফার জোন করতে চেয়েছে, তারা একে এনকাউন্টার করার জন্য চাইনিজ ইন্টেলিজেন্স তারা কাজ করেছে, তারা দেয়ার ইনফিল্ট্রেশন ওয়াজ দেয়ার, সাগাইং হয়ে তারা ঢুকেছে এখানে। তো এই যে এগুলোকে বাংলাদেশকে একেবারে কর্নার করার জন্য সবকিছুই বাংলাদেশে হয়, কালে অন্য কোনোখানে কিছু হয় না। দিস ইজ নট অন, দিস ইজ নট জাস্ট, মানে জাস্টিস ডান টু দ্য বাংলাদেশ ইন্টেলিজেন্স। বাংলাদেশ ইন্টেলিজেন্স কি বসে থাকবে র এখানে কাজ করলে? ডেফিনেটলি দে উইল এনকাউন্টার ইট। জি, মেজর ইমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে শোনার সুযোগ হলো। আপনি একাধারে মানে সাবেক সেনা কর্মকর্তা, আপনি কূটনীতির জ্ঞান রাখেন, সাবেক কূটনীতিক, আপনি নিরাপত্তা বিশ্লেষক, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আপনার কাছ থেকে শুনবার সুযোগ হলো। অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছেন আপনি আমাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লক্ষ লক্ষ দর্শক শ্রোতারা আছেন আমি জানি, কারণ আপনার সাথে আমার সৌভাগ্য হয়েছিল ওই যে দূর আলাপটা করার। সেখানে আমি দেখছি অলরেডি 2 লক্ষ, প্রায় 2.5 লক্ষর মতো ওখানে অলরেডি ভিউয়ার্স হয়ে গেছে। অ্যান্ড আই ফিল সো প্রাউড অফ দ্যাট আই কুড পার্টিসিপেট। এখনো আপনার যারা লক্ষ লক্ষ দর্শক শ্রোতা যারা আছেন বা দেখবেন যারা, তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, মানে আগের থেকেই এই রোজার জানাচ্ছি। সামনে ঈদ আছে, হয়তো আপনার সাথে এর ভিতরে প্রোগ্রাম হবে না। ঈদ মোবারক, রমজান মোবারক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথার মধ্যে অনেক কিছু কিছু জিনিস আসছে, আমি এগুলো অন্তর থেকে বলেছি, কোনো কথা বানানো কিছুই না, স্পন্টেনিয়াসলি বলেছি। এবং যিনি উপস্থাপন করছেন
আমি অনেক দিন আমার ইচ্ছা ছিল ওনার সাথে আমি কোনো না কোনো প্রোগ্রাম করবো, যখন ডিবিসিতে আপনি প্রোগ্রাম করবেন। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সেনাপ্রধান যে কথা ইতিমধ্যে যে কাজগুলো করেছেন, অনেক কাজে তিনি যে কাজগুলো করতে পারেন না সেগুলো তিনি করেছেন, যার কারণে কিন্তু তার বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করতে সবারই, যারা গজব ছাড়া সবারই একটা সহজ হয়েছে এবং মানুষও বিশ্বাস করতে সহজ হয়েছে, কারণ সেনাবাহিনীর আলোচনা বা তার বক্তব্য উঠে এসেছিল বর্তমান সরকারের সাথে একটা দূরত্ব। যাই প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, আলোচনা শুনে সেনাবাহিনী আপনার মন্তব্য কমেন্ট করবেন।